প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের 2025 সালের গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 1.4-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি যে অনুশীলনী 1.4-এর মধ্যে কী অঙ্ক রয়েছে। তার আগে আমি তোমাদেরকে বলবো, যারা তোমরা আমার পূর্বের পর্বগুলো দেখোনি তোমরা ওই পর্বগুলো দেখে আসবা, তাহলে কিন্তু আজকের অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। বিশেষ করে 1.3-এর পর্বটা তোমরা অবশ্যই দেখে আসবা, কারণ 1.3-এর পর্বটা যদি তোমরা দেখে আসো তাহলে আজকের এই 1.4-এর অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবা। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে অঙ্কগুলো করাবো এই অঙ্কগুলো মূলত যারা একবারে দুর্বল স্টুডেন্ট তাদের জন্য, তারা যাতে করে বুঝতে পারে এজন্য আমি একেবারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে। তো এতে করে যেহেতু সুন্দর করে বোঝাবো, এক্ষেত্রে ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। তো চলো দেখি আমাদের অঙ্কগুলো কী রয়েছে। দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, 1 নম্বর অঙ্কগুলোতে কী আছে, আমরা 1 নম্বর অঙ্কগুলোতে শুরু করি। দেখো আমাদেরকে কী বলা হয়েছে 1 নম্বরের মধ্যে, যে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। তাহলে আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা। তাহলে যুগল সমতুলটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। যুগল সমতুলটা কি সেটা আমরা আগে বুঝবো। দেখো আমাদেরকে এখানে দিয়ে দিছে ক নম্বরের অঙ্কটা দিয়ে খেয়াল করো, খ নম্বরের অঙ্কটা দিয়ে দিছে, গ নম্বরের অঙ্কটা দিয়ে দিছে। এগুলার মধ্যে আমরা যুগল ভগ্নাংশ, কোনটা যুগল ভগ্নাংশ আর কোনটা যুগল ভগ্নাংশ না সেটা আমাদেরকে নির্ধারণ করার কথা বলছে, ঠিক আছে? তা আমরা কিন্তু এখন সেটা করব। তো তার আগে আমরা জানবো যুগল সমতুল কি, ঠিক আছে? তো সমতুল ভগ্নাংশ কি সেটা যদি আমরা জানি, আমি আশা করি আমরা এটাকে করতে পারবো। মনে করো আমাকে এরকম যদি বলা হয় যে আমি এই ক নম্বর অঙ্কটা থেকে নিলাম, মনে করো আমি প্রথম ভগ্নাংশটা নিলাম 5/8। দেখো আমি 5/8 নিলাম। যদি আমাকে বলে যে এই ভগ্নাংশটা তুমি সমতুল ভগ্নাংশ করো, তাইলে আমি কি করব, আমি এটাকে সরাসরি আমি এটা নিয়ে যাব। তারপর দেখো আমি এই ভগ্নাংশটাকে আবার লিখব, 5/8 লিখলাম। এবার দেখো আমি যে কোনো সংখ্যা দ্বারা এই দুইটাকে গুণ করব। সেটা কিন্তু অবশ্যই একই সংখ্যা হতে হবে। মনে করো আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে হর এবং লবকে আমি 2 দ্বারাই গুণ করতে হবে। যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে হর এবং লবকে 3 দ্বারাই আমার গুণ করতে হবে। অতএব আমি যেই সংখ্যাটা দ্বারাই গুণ করি না কেন, আমাকে অবশ্যই কী করতে হবে, আমাকে অবশ্যই একই সংখ্যা দ্বারা হর এবং লবে গুণ করতে হবে। মনে করো আমি এখানে 5/8 লিখছি। এবার তার হরের সাথে মনে করো লবের সাথে আমি কি করব, লবের সাথে মনে করো আমি 2 দ্বারা গুণ করব। আমি আমার মতো নিলাম। তো দেখো যেহেতু আমি লবের সাথে 2 দ্বারা গুণ করছি, তাহলে হরের সাথেও কী করতে হবে, আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তো আমি 2 দ্বারা গুণ করলাম, তাহলে কত হয় দেখো তো। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কত, উপরে দেখো 5 দুগুণে কত পাই, আমরা 10 পাই। তো আমরা এখানে লিখবো হচ্ছে 10। তারপরে দেখো আমরা 8 দুগুণে কত পাই, 8 দুগুণে আমরা পাই হচ্ছে 16। তো আমরা লিখবো হচ্ছে 16। তাহলে দেখো আমি কিন্তু এই ভগ্নাংশটার 5/8 যে ভগ্নাংশটা আছে তার একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে এই যে 10/16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু 5/8-এর একটা সমতুল ভগ্নাংশ বের করে নিয়েছি 10/16। এরকমভাবে যদি তোমাদেরকে বলে একাধিক একাধিক সমতুল বের করতে, দেখা যাচ্ছে বলতে পারে যে 2টি সমতুল বের করো বা 3টি সমতুল বের করো, তাহলে তোমরা কীভাবে করবা, তাহলে ঠিক 2-এর জায়গাতে শুধুমাত্র 3 লাগাই দিবা, বা তোমার ইচ্ছা মতো তুমি সংখ্যা লাগাই দিবা। লাগাই দেওয়ার পর তোমরা গুণ করলে যেটা পাওয়া যাবে এটাই মূলত সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা সমতুল ভগ্নাংশ কী সেটা বুঝতে পেরেছো। এবার দেখো এটা হচ্ছে আমি গুণের ক্ষেত্রে তোমাদেরকে বুঝালাম যে কীভাবে গুণের ক্ষেত্রে তোমরা সমতুল ভগ্নাংশ বের করবা। এবার যদি তোমাদেরকে বলা হয় ভাগের ক্ষেত্রে তোমরা কীভাবে সমতুল ভগ্নাংশ বের করবা সেটাও আমি তোমাদেরকে দেখাই দিই। মনে করো আমাদের একটা সংখ্যা দিয়ে দিল, মনে করো 20 বা 16 ধরলাম, আমি মনে করো 16 ধরলাম। তারপর দেখো নিচে আমি ধরলাম হচ্ছে 20।
এটা ভাগের ক্ষেত্রে আমাদেরকে কীভাবে সমতুল ভগ্নাংশ বের করতে হবে। একইভাবে তোমার ইচ্ছা মতো তুমি সংখ্যা দিবা, তবে মনে রাখতে হবে যে তুমি যে সংখ্যাটা এখানে দিবা অবশ্যই ওই সংখ্যাটা যাতে করে এই দুইটা সংখ্যার মধ্যে কি যায়, ভাগ যায়। একই যে সংখ্যাটা তুমি নিবা ওই সংখ্যা দ্বারা যাতে করে এই দুইটা সংখ্যাতে ভাগ যায়। তো মনে করো আমি যদি এখানে ভাগ করি, তাহলে মনে করো আমি দিলাম ভাগ, তারপর দিলাম আমি এখানেও দিলাম ভাগ চিহ্ন, দেখো আমি ভাগ চিহ্ন দিলাম। এবার আমরা যদি দেখি যে এখানে 16 আছে আর নিচে আছে হর আছে 20, তো লব রয়েছে 16 আর হর আছে 20। তো এবার এই যে লব 16 আছে আমরা দেখতেছি 4 4 16, 4 5 20, তাহলে আমরা দেখতেছি 4 দ্বারা দুইটাকেই ভাগ যায়, তাহলে আমরা কী করবো এখানে 4 নিব, ঠিক আছে। তো এখানেও কিন্তু আমরা 4 দিব। তাহলে দেখো আমরা এবার কি পাইলাম, আমরা যেটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে, দেখো উপরে 4 4 আর 16, তাহলে আমরা এখানে 4 পেলাম। তারপরে দেখো 4 5 20, তাহলে আমি এখানে 5 পেলাম। তাহলে দেখো আমি যে ভগ্নাংশটা নিয়েছিলাম এই যে 16/20, মানে তোমার এই যে ভগ্নাংশটা 16/20 ভগ্নাংশটা আমরা নিয়েছিলাম, আমি একটু লিখি 16 মনে করো 20, এই যে ভগ্নাংশটা আমরা এখানে করলাম সমাধান করলাম, এই জায়গাটাতে আমরা সমাধান করলাম 16/20-এর যে ভগ্নাংশটা আমরা সমাধান করলাম, এইটার একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে এই যে 4/5 আমরা পেয়েছি এটা। আশা করি তোমরা ভাগের ক্ষেত্রেও কীভাবে করবা সেটা বুঝতে পেরেছ। এবার আমি আমাদের অঙ্ক যেখানে দেওয়া আছে এই কমা অবস্থা থাকলে আমরা কিভাবে করব সেটা আমি একটু তোমাদেরকে দেখাবো। দেখো আমি তোমাদেরকে ভাগ অবস্থায় কীভাবে করবা, যোগ অবস্থায় কীভাবে করবা সেটা আমি তোমাদেরকে, ভাগ অবস্থা এবং গুণ অবস্থায় কীভাবে করবা সেটা আমি এইমাত্র তোমাদেরকে দেখালাম। তো এখন আমি আমাদের যে বইয়ে দেওয়া আছে এই নিয়মটা, যে দেখো ক নম্বরে দেওয়া আছে 5/8, 15/24, তাহলে এইটা আমরা কিভাবে সমতুল ভগ্নাংশ বের করব। তো চলো আমরা দেখি যে আমরা কিভাবে যুগল সমতুলটা নির্ধারণ করতে পারি। আমি তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি, এখানে নিচে এই অঙ্কগুলো আমি করে রেখেছি। তো আমি তোমাদেরকে এখানে যদি বুঝিয়ে যাই তাহলে কিন্তু তোমরা নিচে খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবা। এক কথায় আমি তোমাদেরকে বলবো, দেখো এখানে প্রথম ভগ্নাংশের দিকে খেয়াল করো। প্রথম ভগ্নাংশ আছে হচ্ছে 5/8, আমি একটু লিখি এখানে 5/8 আছে, ঠিক আছে। আর দ্বিতীয় ভগ্নাংশ এখানে একটা কমা দিয়ে, তারপর দেখো কমা দেওয়ার পর আমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 15/, কত তোমার 15/24, তাহলে 15/24 আমরা লিখলাম। দেখো এখানে প্রথম ভগ্নাংশের লব 5, তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 24। এবার আমরা কি করব, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। তারপরে দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8 আর দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 15। আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব। এই দুইটাকে দেখো, এটাকে গুণ করে মনে করো আমরা যে সংখ্যাটা পাবো 5/24 গুণ করে আমরা যে সংখ্যাটা পাবো, যদি আমরা 8/15 গুণ করে একই সংখ্যা পাই তাহলে বুঝতে হবে এটা একটা যুগল সমতুল ভগ্নাংশ। আর যদি একই সংখ্যা না পাই তাহলে সেটা যুগল সমতুল ভগ্নাংশ না। আমি আশা করি যদি তোমরা এই কথাটা এখন বুঝে থাকো তাহলেই কিন্তু তোমরা ক, খ, গ এই 3টা অঙ্ক সমাধান করতে পারবা। আমি আবার বলি, যদি আমাদের প্রথম ভগ্নাংশের লব আছে 5, এই 5 দ্বারা আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব। গুণ করার পর আমরা যে ফলটা পাবো, যে ফলাফলটা আমরা পাবো, ওই ফলাফলটা এবার আমরা প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব অর্থাৎ 8 গুণ 15 করে আমরা যে ফলটা পাবো, এই দুইটা ফল যদি একই হয়, অর্থাৎ দুইটা উত্তর যদি একই হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে যুগল সমতুল ভগ্নাংশ। আমি আশা করি আমি তোমাদেরকে এই কথাটা বোঝাতে পেরেছি। তো এই কথাটা যদি তোমরা বুঝো তাহলে ক, খ, গ অঙ্কগুলো তোমরা একেবারেই সহজে করতে পারবা। তো আমরা এবার নিচে চলে যাই, অঙ্কগুলো আমি তোমাদের জন্য করে রেখেছি নিচে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবার দেখো তোমরা কিন্তু খুব সহজে অঙ্কগুলো করতে পারবা যদি একটু মনোযোগ দাও। আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে দেখো এবার যদি তোমরা খেয়াল করো, এখানে আমি কিন্তু তোমাদের এটা করে রেখেছি। এখানে যে প্রথম অঙ্কটার দিকে খেয়াল করো, প্রথম অঙ্কটা কী আছে আমাদের, এই যে 5/8 আর 15/24, যেটা আমি এইমাত্র তোমাদেরকে দেখে আসলাম। তো দেখো এই জন্য আমি এই জায়গাতে লিখছি, দেখো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 24। তো দেখো আমরা 5 আর 24 গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 120। তারপর দেখো তারপরেরটা একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8, ঠিক আছে, তাহলে হর 8। তারপর বলছে দ্বিতীয় ভগ্নাংশের
লব হচ্ছে 15। তাহলে আমরা কী করছি, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে আমরা গুণ করছি, দেখো 8 আর 15 গুণ করে আমরা দেখছি হচ্ছে এখানেও কিন্তু 120। তাহলে আমরা যখন দেখতেছি যে দুইটার ভগ্নাংশের উত্তরই একই, মানে দুইটা যে করলাম আমরা, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, আর প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুইটা গুণ করে আমরা কিন্তু দুইটাতে 120 করে পেয়েছি। তো যেহেতু আমরা দুইটাতে 120 করে পেয়েছি, তাহলে আমরা বলতে পারি এটা একটা যুগল সমতুল ভগ্নাংশ। এজন্য দেখো আমরা লিখতে পারি, সুতরাং 5/8, 15/24 ভগ্নাংশ যুগল সমতুল ভগ্নাংশ। আমি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বুঝে থাকো অবশ্যই তোমরা খ নম্বরটা একইভাবে করবে, গ নম্বরটা একইভাবে করবে। দেখো খ নম্বরের মধ্যে কী আছে, খ নম্বরের মধ্যে একটু খেয়াল করো। তো আমরা কী করছি, দেখো এখানে লিখছি যে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর। তো প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 231। তারপর দেখো প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 154। তাহলে এখানে দেখতেছি আমরা দুইটা ফলাফল কিন্তু এক না, একটা হচ্ছে 231 আর একটা হচ্ছে 154। তাহলে এটা কিন্তু একই ফলাফল হয়নি। যেহেতু এটা একই ফলাফল হয়নি, তাহলে এটা কি একটা মানে যুগল সমতুল ভগ্নাংশ নয়। সুতরাং আমরা লিখতে পারি, দেখো 5/11, তোমার 14/33 ভগ্নাংশ যুগল সমতুল ভগ্নাংশ নয়। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের গ নম্বরে যে অঙ্কটা আছে একইভাবে গ নম্বরের অঙ্কটা আমরা সমাধান করব। দেখো গ নম্বরের মধ্যে কী রয়েছে, গ নম্বরের মধ্যে আছে আমাদের 38/50, 114/150। তাহলে আমরা কী করবো, একইভাবে আমরা করব প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে আমরা দেখো পেয়েছি হচ্ছে 5700। তারপরে দেখো প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে আমরা পেয়েছি হচ্ছে 5700। আমরা দেখতেছি যে দুইটা ভগ্নাংশ গুণ করার পর একই ফলাফল পেয়েছি। যেহেতু আমরা একই ফলাফল পেয়েছি, তাহলে বুঝতে হবে এটা একটা যুগল সমতুল ভগ্নাংশ। এজন্য আমরা লিখেছি, দেখো যে 38/50, 114/150 ভগ্নাংশ যুগল সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 2 নম্বরের অঙ্কগুলোতে চলে যাব। 2 নম্বরের অঙ্কগুলো তাও বলি, 2 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কী আছে আমরা একটু খেয়াল করবো। এখানে আমাদেরকে বলা হয়েছে, দেখো নিচের ভগ্নাংশগুলোকে একটু খেয়াল করে, জায়গাতে আমাদেরকে 2 নম্বরে কী বলা হয়েছে একটু আমি তোদেরকে দেখো। বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এবার সমহরটা কি? এক কথায় আমি তোমাদেরকে বলবো, সমহর হচ্ছে যার প্রত্যেকটা হর একই, মানে প্রতিটা ভগ্নাংশের হর একই হতে হবে, এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমি তোমাদেরকে এই 2 নম্বরের অঙ্কগুলো যখন বুঝাবো, তোমরা 2 নম্বরের অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে তোমরা 2-এর অঙ্কগুলো তো পারবাই, 3 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পারবা। অতএব 2 নম্বরের অঙ্ক আর 3 নম্বরের অঙ্ক এবং 4 নম্বরের অঙ্ক, আমি আবার বলি, 2 নম্বরের অঙ্কগুলো যদি তোমরা বুঝো, তাহলে তোমরা 3 নম্বর এবং 4 নম্বরের অঙ্কগুলোও খুব সহজে করতে পারবা, আমি আশা করি। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদেরকে একটু বোঝাই সমহর বিশিষ্ট ভগ্নাংশটা মূলত কি। দেখো আমাদেরকে এখানে একটা কি দিয়ে দিয়েছে, 2/5। তারপরে দেখো এই জায়গাটা খেয়াল করো ক নম্বরে, যে 2/5, 7/10, 9/40। এবার আমাদেরকে কিন্তু এই 3টা ভগ্নাংশ এখানে দিয়ে দিছে। তাহলে আমাদের কী করতে হবে, আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করতে হলে প্রথমে আমাদের প্রত্যেকটা এখানে 3টা যেই ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশের যে হরগুলো আছে সেই হরগুলোর কী করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে এখানে হর কত আছে, দেখো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10, তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 40। তাহলে আমরা কি করব, 5, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 40, এই 3টার লসাগু প্রথমে আমাদেরকে বের করতে হবে। তো দেখো এই লসাগুগুলা যদি তোমরা জানতে চাও, ভালো করে জানতে চাও, তাহলে তোমরা আমার 1.3-এর যে পর্বটা আছে সেটা তোমরা দেখে আসলে কিন্তু তোমরা এই লসাগু এবং গসাগু সম্পর্কে একেবারে বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, কারণ ওই অধ্যায়টা ছিল লসাগু এবং গসাগু, আর ওই অধ্যায়ের মধ্যে আমি কিন্তু বিস্তারিত লসাগু এবং গসাগু সম্পর্কে আলোচনা করেছি। তো দেখো এবার আমরা 5, 10, 40-এর লসাগু বের করব। তাহলে 5 আমরা এখানে লসাগুটা একটু বের করে তোমাদেরকে দেখাই। আমি লিখলাম 5, তারপর দেখো আমি লিখলাম 10, তারপর দেখো আমি লিখলাম হচ্ছে 40। তাহলে দেখো এই আমি লিখছি কি 5, 10, 40। তো লসাগুর ক্ষেত্রে আমরা জানি কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে। কমপক্ষে কটা সংখ্যাকে ভাগ যেতে হবে, কমপক্ষে 2টা সংখ্যাকে আমাদের ভাগ যেতে হবে। তাহলে দেখো এখানে 5, 10, 40, তাহলে আমরা যদি 5 দ্বারা দিই তাহলে কিন্তু 3টা সংখ্যাকেই ভাগ যায়। দেখো আমরা যদি 5 দ্বারা দিই তাহলে কি হয়, দেখো 5 একে 5, তারপর দেখো
5 দুগুণে 10, তারপর দেখো 5 আটা 40। তাহলে আমরা কিন্তু তিনটা ভগ্নাংশই মানে তিনটা হরকে আমরা ভাগ করতে পেরেছি 5 দ্বারা দিয়ে। তারপর দেখো আবার যাই, আবার গেলে আমাদের কী হবে, দেখো এখানে আমি 2 দ্বারা দিতে পারি, তাই আমি 2 দ্বারা দিই, তাহলে 1-এর 1 আমরা নামাই দিব। তারপর দেখো 2-1-এর 2 আমরা 1 পাই। তারপর দেখো 4 দুগুণে 8। এখন কিন্তু আর কোনো ভাগ যায় না, কারণ আমরা জানি কমপক্ষে দুইটা সংখ্যাকে কিন্তু ভাগ করা যেতে হবে যদি আমাদের লসাগু করতে হয়। তাহলে দেখো এখানে শুধুমাত্র 4 আছে, অর্থাৎ 4 একটা সংখ্যা, যদি আমরা 2 দ্বারা দিই তাহলে 4 যাবে, কিন্তু আমাদের দুইটা সংখ্যা কিন্তু ভাগ যেতে হবে। ঠিক আছে, যেহেতু একটা আছে এই জন্য যাবে না। তাহলে আমরা কী করব, এবার আমরা প্রত্যেকটাকে গুণ করে দিব। গুণ করার পর আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূলত লসাগু। তো দেখো 5 দুগুণে কত হয়, 10। এবার দেখো 10-কে 10, 10-কে 10, তারপর দেখো 4 10-কে 40। তাহলে আমরা লসাগু কত পেলাম, 40। দেখো এই জায়গাতে আমি লিখছি প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 5, 10, 14, 40, এর লসাগু হচ্ছে 40। আশা করি তোমরা কীভাবে লসাগুটা বের করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা এটাকে কীভাবে সমহর ভগ্নাংশ করব। ঠিক আছে, তো আমরা লসাগু বের করে ফেললাম। এবার দেখো আমরা প্রথম ভগ্নাংশটার দিকে খেয়াল করো। প্রথম ভগ্নাংশ আছে আমাদের কত, 2/5। কত আছে, 2/5। দেখো এই যে 2/5 আছে, এই 2/5টা আমরা প্রথমে করি। দেখো প্রথমে আমি এই 2/5 আবার লিখব। ঠিক আছে, তো 2/5 আবার লিখলাম। লেখার পর এবার আমরা কি করব, আমাদের এখানে হর কত আছে, এই ভগ্নাংশটার হর কত আছে, দেখো তো এই ভগ্নাংশটার হর আছে কিন্তু 5। এবার আমরা যে লসাগু করলাম, যে লসাগুটা আমরা পেলাম, সেই লসাগুকে আমরা এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমরা যে ফলাফলটা পাবো, ওই ফলাফল দিয়ে আমরা এই ভগ্নাংশটার হর এবং লবের সাথে গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা আগে ভাগ করে দেখি কী অবস্থা। তাহলে আমরা পেয়েছি কত, আমরা লসাগু পেয়েছি কিন্তু 40। তাহলে 40-এর আমরা যদি 5 দ্বারা ভাগ করি, যেহেতু এখানে হর হচ্ছে 5, তাহলে 40-কে আমরা কী করব, 5 দ্বারা ভাগ করব। তাহলে 40, তারপর দেখো ভাগ হচ্ছে কত, আমরা 5 দিব। তাহলে দেখো 5 8 40, আমরা কত পাই বলো তো, 8 পাই। তাহলে আমরা কি করব, এবার এই যে ভগ্নাংশটা আছে 2/8, এই ভগ্নাংশটাকে আমরা 8 দ্বারা গুণ করব হর এবং লবে। তো দেখো লবে আমি 8 দিলাম, আবার হরে আমি 8 দিলাম। এবার দেখো আমরা এটাকে গুণ করলে আমরা কি পাই, আমরা দেখো যদি আমরা গুণ করি তাহলে 8 দুগুণে কত পাই, আমরা 16 পাই। তাহলে 8 দুগুণে আমি একটু এখানে লিখি, তা 8 দুগুণে আমরা কত পেলাম, 16। ঠিক আছে, তারপরে দেখো এখানে 5 8 আমরা 40 পেলাম। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ কিন্তু আমরা 40 পেয়ে গেছি, 16/40। এরকমভাবে দ্বিতীয় ভগ্নাংশটার দিকে খেয়াল করো। দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে, দ্বিতীয় ভগ্নাংশ আছে আমাদের হচ্ছে 7/10। দেখো 7/10, এটাকে আমরা একইভাবে ওইভাবে করবো, সমান সমান। এবার আমরা দিব, দেখো আবার 7/10 আমরা লিখে দেই, 7/10 আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব, এখানের যে লসাগু হর আছে, এখানে যে হর আছে, সেই হর দিয়ে আমরা কি করব, ওই যে আমরা লসাগু পেয়েছিলাম সেই লসাগুটাকে কি করব, আমরা ভাগ করব। তো দেখো আমরা লসাগু কত পেয়েছিলাম, আমরা লসাগু পেয়েছিলাম কিন্তু 40। তো আমরা যদি 10 দ্বারা 40-কে ভাগ করি, আমরা জানি 4 10-কে 40, তাহলে আমরা কত পাই বলো তো, আমরা কিন্তু 4 পাই। তাহলে আমরা কিন্তু 4 পাই। তাহলে 4 দ্বারা আমরা কি করব, হর এবং লবকে গুণ করব। দেখো গুণ করার পর আমরা কত পাই, এখানে আমরা 4 লিখে দেই, তারপর দেখো এখানে আমরা 4 লিখে দিলাম। তাহলে আমরা কত পাই, দেখো তো এখানে গুণফলটা আমরা পাবো হচ্ছে, দেখো 4 7 28, একটু আমি নিচে লিখি, 4 7 আমরা পেলাম 28, আর দেখো 4 10-কে 40। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা প্রথম ভগ্নাংশটা পেয়েছি কত, 16/40, মানে তার হর হচ্ছে 40। তারপরে দেখো দ্বিতীয় ভগ্নাংশটা যে আমরা করলাম 7/10, এটার হরও কিন্তু আমরা 40 পেয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা তৃতীয়, তোমার মনে রাখবা যে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশটা আমরা কিন্তু হর 40 পেয়েছি। এবার যদি তৃতীয় ভগ্নাংশটাতে আমরা 40 পাই, তাহলে সেটা আমাদের হর, যদি আমরা তৃতীয় ভগ্নাংশতে 40 পাই, তাহলে কিন্তু এটা আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে আকারে প্রকাশ হবে আর কি। তো দেখো এবার আমরা 3 নম্বর যে ভগ্নাংশটা আছে 9/40, সেটা আমরা এখন করব। তাহলে দেখো 9/40 আমি এখানে লিখে নিই প্রথমে, 9/40। এবার আমরা কি করব, এইবার দেখো এখানে কিন্তু আমাদের হর আছে 40, আর আমরা লসাগু পেয়েছিলাম কত, 40। তাহলে আমরা কি করব, 40-কে 40 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখো 40 লিখলাম, তারপরে দেখো আমি দিব ভাগ, তারপরে দেখো আমি দিব 40। তো 40-কে যদি 40 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই কত বলো তো, আমরা পাই হচ্ছে 40 1 40, তাহলে আমরা 1 পাই। এবার আমরা কি করব, এই ভগ্নাংশটাকে আমরা হর এবং লবকে 1 দ্বারা গুণ করব। আমরা এটার ভগ্নাংশটাকে লিখে নিই, 9/10,
তারপরে দেখো গুণ আমরা কী করব, 1 দ্বারা গুণ করবো, যেহেতু আমরা ভাগফল কত পেয়েছি 1, তাহলে আমরা হর এবং লবকে আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে দেখো 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাই, আমরা পাই হচ্ছে 9 একে 9 উপরে, আর দেখো এখানে পাই হচ্ছে, এখানে দেখো এই জায়গাতে আমরা খেয়াল করো, এখানে কিন্তু আমার এই 40 ছিল, আমি এখানে 10 দিয়েছি, আমাদের হর কিন্তু এখানে 40 আছে, আমি 10 দিয়েছি। এবার দেখো 4 10 4 40 একে 40, তো আমরা এখানে কিন্তু 40 একে 40 বসাই দিলাম। তাহলে দেখো আমরা কিন্তু তৃতীয় যে ভগ্নাংশটা আছে সেটার হরও কিন্তু আমরা 40 পেয়েছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, যেহেতু তিনটা ভগ্নাংশের হরে কিন্তু আমাদের 40, এই জন্য আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমরা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি। তো দেখো এটা তো আমি তোমাদেরকে বুঝালাম। এবার তোমরা দেখো নিচে একটু খেয়াল করো, একইভাবে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো, এখানে আমি লিখছি দেখো প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 5 10 40 আর লসাগু হচ্ছে 40। এবার দেখো প্রথম ভগ্নাংশ যেটা আমি মাত্র উপরে করলাম 2/5 সমান সমান, এই 2/5কে আমরা ভাগ করে কত পেয়েছি, দেখো এই জায়গাতে 40কে আমরা 5 দ্বারা ভাগ করে পেয়েছি হচ্ছে 8। তো দেখো 8 দ্বারা আমরা দুইটা হর এবং লবকে গুণ করেছি, হর এবং লবকে গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে 16/40। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে খেয়াল করো 7/10, এটাকে আমরা সমান সমান দিয়ে দেখো আমরা 40 দ্বারা 10 দ্বারা 40কে ভাগ করছি, যেহেতু আমাদের এখানে হর ছিল কত 10 দ্বারা আমরা 40কে ভাগ করার পরে আমরা পেয়েছি হচ্ছে 4। এই 4 দ্বারা আমরা হর এবং লবকে দেখো গুণ করেছি, এই জায়গার মধ্যে গুণ করার পরে আমরা পেয়েছি হচ্ছে 28/40। দেখো আমি এখানে লিখছি 28/40। তারপরে দেখো তৃতীয় ভগ্নাংশ আমাদের ছিল হচ্ছে 9/40, এটাকে আমরা এই জায়গাতে দেখো আমরা 40 দ্বারা 40কে গুণ করছি, যেহেতু ভাগ করছি, যেহেতু আমাদের এখানে হর হচ্ছে 40 আর আমরা লসাগু পেয়েছি 40। দেখো আমরা 40কে 40 দ্বারা ভাগ করার পর আমরা পেয়েছি হচ্ছে এখানে 1 দ্বারা আমরা কী করব, 1 দ্বারা আমরা কিন্তু ওই ভগ্নাংশটা যত 9/40 যে ভগ্নাংশটা আছে সেটাকে আমরা 1 দ্বারা গুণ করব। দেখো এখানে 1 দ্বারা গুণ করেছি, গুণ করার পর আমরা পেয়েছি 9 একে 9 40 একে 40। তাহলে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হর কিন্তু আমরা 40 পেয়েছি, অথবা আমরা লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ 16/40 28/40 9/40। দেখো প্রত্যেকটার ভগ্নাংশ কিন্তু প্রত্যেকটা ভগ্নাংশের হর হচ্ছে 40, অতএব এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমি আশা করি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝেই থাকো তাহলে কিন্তু তোমরা খ নম্বরের অঙ্কটা একইভাবে করবা, গ নম্বরের 2 থাকে তাহলে গ নম্বর অঙ্কটা একইভাবে করবা। তারপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো একইভাবে করতে হবে, 4 নম্বর অঙ্কগুলো একইভাবে করতে হবে। ওইগুলো কীভাবে করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝছো। যদি তোমরা না বুঝো এই ক নম্বর অঙ্কটা আবার টেনে একটু দেখবা, দেখে ক নম্বর অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো মনে রাখবা, তোমরা প্রতিটা অঙ্কই কিন্তু এখানে করতে পারবা। ঠিক আছে, তো দেখো খ নম্বর অঙ্কটা একইভাবে, আমি একটু উপরে চলে যাই। খ নম্বর অঙ্কটা আমাদের এদিকে একদম সহজভাবে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবা, কখনো প্যারা নিবা না। ঠিক আছে, যখন তোমরা অঙ্কগুলো দেখবা তখন মনে আনন্দ নিয়ে কিন্তু কাজ করবা, কারণ মনে রাখবা মনের আনন্দেই তোমার পড়াশোনা হয়। ঠিক আছে, তো দেখো এবার আমাদের খ নম্বর অঙ্কটা কী আছে সেটার দিকে একটু খেয়াল করো। খ নম্বর অঙ্কটা আছে আমাদের 17/25, তারপর দেখো 23/40 67/120। অর্থাৎ এই ভগ্নাংশটা আমাদের এখানে 3টা ভগ্নাংশ দিকে দেওয়া হয়েছে। তো একইভাবে আমরা কী করব, আমরা কিন্তু ওই যে 25 40 এবং 120-এর লসাগু বের করবো। তো এই জায়গাতে আমি লিখছি দেখো প্রদত্ত ভগ্নাংশের হর হচ্ছে 25 40 120, এর লসাগু হচ্ছে 600। তাহলে আমরা লসাগু কত পেলাম, 600 পেলাম। তাহলে প্রথম ভগ্নাংশ, এবার দেখো প্রথম ভগ্নাংশ দিকে খেয়াল করো। প্রথম ভগ্নাংশ হচ্ছে 17/25। তো দেখো 17/25কে আমরা কী করবো, ওই আগের নিয়ম, আমরা এখানে কত পাইছি, আমরা 25 পেয়েছি হর, এই হর দ্বারা আমরা কী করবো, লসাগুকে ভাগ করব। দেখো আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করছি, তাহলে হর আছে আমাদের 25 দ্বারা আমরা 600কে ভাগ করে আমরা পেয়েছি হচ্ছে 40। এবার দেখো এই 40 দ্বারা 24 পেয়েছি আমরা, এই 24 দ্বারা আমরা কী করব, এই যে আমাদের যে ভগ্নাংশটা আছে সেটার হর এবং লবের মধ্যে আমরা 24 দ্বারা গুণ করব। গুণ করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম একটু খেয়াল করো। তাহলে এবার আমি তোমাদেরকে দেখাই। তো আমরা কিন্তু এখানে পেলাম হচ্ছে 408 বাই হচ্ছে 600 আমরা পেয়েছি। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একইভাবে আমাদের যে ভগ্নাংশটা আছে, দ্বিতীয় ভগ্নাংশটা এখানে খেয়াল করো 23/24 40। তো আমি এখানে লিখছি 23/40। তো দেখো এই জায়গাতেও 23/40 লিখছি। এবার আমরা কি করব, আমাদের 40 আছে, এই 40 আছে আমাদের হর, এই ভগ্নাংশের হর আছে 40। 40 দ্বারা আমরা কী করবো, সেই লসাগুকে আমরা ভাগ করব। দেখো এই 40 দ্বারা
আমরা লসাগুকে ভাগ করার পর আমরা পেয়েছি হচ্ছে 15। তাহলে কি করব, ওই ভগ্নাংশের হর এবং লবকে আমরা 15 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই ভগ্নাংশের উত্তর। তাহলে আমরা পেয়েছি হচ্ছে কত, 345/600। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তৃতীয় ভগ্নাংশের দিকে আসো। তৃতীয় ভগ্নাংশের মধ্যে কি আছে, একইভাবে আমাদের তৃতীয় ভগ্নাংশটা আছে 67/120। আমরা লিখছি এখানে 67/120। তারপরে দেখো এবার আমরা কি করব, আমাদের 120 যেহেতু হর আছে, এই হর দ্বারা আমরা 600কে ভাগ করব। তো দেখো আমি জায়গাতে করছি, দেখো 600 ভাগ 120। তাহলে 600 ভাগ 120 যখন দিলাম আমাদের এখানে উত্তর পেলাম আমরা হচ্ছে 5। এবার আমরা কি করব, এই যে 67/120 আছে তার সাথে হর এবং লবের মধ্যে আমরা 5 দ্বারা গুণ করব। দেখো আমরা এখানে কিন্তু 5 দ্বারা গুণ করে দিছি। 5 দ্বারা গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে 335/600। তোমরা খেয়াল করছো কিনা দেখো, প্রথম ভগ্নাংশ 408/600, যার হর হচ্ছে 600। তারপরে দেখো তৃতীয় ভগ্নাংশের 345/600, এটার হরও কিন্তু 600। তারপরে দেখো এখানে 335/600, তৃতীয় ভগ্নাংশেরটাও কিন্তু হর হচ্ছে 600। তাহলে আমরা কি বুঝলাম, যে তিনটা ভগ্নাংশের হরে কিন্তু 600, মানে একই। ঠিক আছে, অতএব আমরা সমহর ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি। অতএব আমরা লিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেগুলো আমরা এতক্ষণ পেয়েছি এগুলো আমরা এখানে লিখে দিলাম। উত্তর এইটাই। আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। দেখো তো আমি তোমাদেরকে উপরে বলছিলাম যে 2 নম্বরের অঙ্কগুলো যেরকম 3 নম্বরের অঙ্কগুলো একইভাবে আমরা করব। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে কি, 3 নম্বরের অঙ্কের দিকে একটু খেয়াল করো। 3 নম্বর অঙ্কের মধ্যে আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাতে বলছে। তাহলে আমাদেরকে বলছে নিচের যে ভগ্নাংশগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আমাদেরকে সাজানোর কথা বলা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, মানের ঊর্ধ্বক্রম কী সেটা আমাদের আগে বুঝতে হবে। মনে করো আমি লিখলাম 1 2 3 4 ডট 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 দিয়ে দিলাম। তাহলে দেখো এটা কিন্তু আমি ছোট থেকে বড় আকারে সাজালাম, এটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রম। আর মানের অর্ধক্রম কোনটা, অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজানো। হ্যাঁ দেখো 4 নম্বর অঙ্কগুলো কিন্তু মানের অর্ধক্রমে সাজাইতে বলবে, আর এখন 3 নম্বরে বলা হয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে। তো দেখো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, মানে আমরা ছোট থেকে বড়র দিকে যাব, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। আর যদি আমাদেরকে বলা হয় অর্ধক্রমে সাজাও, তাহলে আমরা বড় থেকে ছোটোর দিকে আসবো। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এবার মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাতে হবে কিভাবে, আমাদের প্রথমে কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে প্রথমে সেটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আকারে আগে করে নিতে হবে। তারপর কিন্তু আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো। না হয় কিন্তু আমরা মানের ঊর্ধ্বক্রমে এখন সাজাবো না। প্রথমে আমাদের কী করতে হবে, আমাদেরকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো করে নিতে হবে। তো দেখো এই যে ভগ্নাংশগুলো আছে, এই যে 6 বাই হচ্ছে 7, তারপর দেখো 7 বাই এখানে একটা সংখ্যা আছে 9, এখানে কেটে গেছে, এখানে 9 আছে। দেখো 7/9, তারপর দেখো 16/21, 50/63। এই যে সংখ্যাগুলো আছে আমরা 2 নম্বরের মধ্যে যেরকমভাবে আমরা কি করছি, তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করছি, একইভাবে আমরা কি করব, এই জায়গাতেও সমহর বিশিষ্ট ভগ্নাংশে আগে বের করে নিতে হবে। তাহলে দেখো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা প্রকাশ করেছি। এখানে দেখো প্রথম ভগ্নাংশ আমাদের আছে হচ্ছে 6/7। তো দেখো এবার এখানে 7 আমরা লসাগু পেয়েছি, 7 দ্বারা আমরা লসাগু পেয়েছি, কিন্তু প্রত্যেকটা হরের লসাগু আমরা বের করছি হচ্ছে 63। ঠিক আছে, এই 63কে আমরা কী করবো, এবার এই এখানে প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পর দেখো আমরা জায়গাতে করছি 63/7, তার আমরা পেয়েছি হচ্ছে 9। এবার দেখো আমরা কী করব, এই ভগ্নাংশটাকে ভগ্নাংশের হর এবং লবের মধ্যে আমরা কী করছি, দেখো 9 দ্বারা কিন্তু আমরা গুণ করে দিয়েছি। গুণ করার পর যেটা আমরা পেয়েছি এটাই হচ্ছে মূলত আমাদের ওই ভগ্নাংশের উত্তর। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এইভাবে কিন্তু তোমরা করবা, আমি আর তোমাদেরকে বাকিগুলো করাবো না। একই নিয়ম, যেটা 2 নম্বরের নিয়মটা আমরা করছি, দেখো প্রথম ভগ্নাংশ একই নিয়ম, দ্বিতীয় ভগ্নাংশ একই নিয়ম, তৃতীয় ভগ্নাংশ একই নিয়ম, চতুর্থ ভগ্নাংশও কিন্তু একই নিয়ম। অর্থাৎ তোমরা এভাবে করে নিবা। তারপরে কি বলছে একটু দেখো, আমাদেরকে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা যা যা পেয়েছি এগুলা। ঠিক আছে, এবার দেখো এখানে বলা হয়েছে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো দিচ্ছে এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। একটা জিনিস খেয়াল করবা, তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, সবসময় তোমরা মনে রাখবা যে ভগ্নাংশগুলোর হর একই হয়, তাহলে দেখবা ওই জায়গাতে তার কোন ভগ্নাংশটা লব ছোট, যে ভগ্নাংশের লব ছোট হবে ওইটাই কিন্তু ওই ভগ্নাংশটা কিন্তু ছোট। আমি আবার বলি, যে ভগ্নাংশগুলোর হর একই হয় কিন্তু তার লবের দিকে আমাদের খেয়াল করতে হবে, যে ভগ্নাংশের লব ছোট
বুঝতে হবে ওই ভগ্নাংশটাই ছোট। তো দেখো এই জন্য যেখানে বলা হয়েছে, দেখো এই ভগ্নাংশটা আমাদের দেওয়া হয়েছে, এবার আমাদের বলছে যে এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। তো দেখো এখানে যে ভগ্নাংশটা আছে, এখানে সবচেয়ে ছোট লব হচ্ছে 48, ঠিক আছে। তো আমরা লিখছি দেখো এখানে 48, তারপর হচ্ছে 49, আমরা লিখছি এখানে 49, তারপর দেখো এরপর হচ্ছে 50, আমরা লিখছি হচ্ছে 50, তারপরে হচ্ছে 64, আমরা লিখছি হচ্ছে 64। তাহলে বোঝা গেল কি সবচেয়ে ছোট হচ্ছে 48, তারপরে 49, তারপরে 50, তারপরে 54। দেখো এটা কিন্তু আমরা লেস দেন মানে যেটাকে আমরা ক্ষুদ্রতর চিহ্ন বলি, সেটা দ্বারা আমরা কিন্তু প্রকাশ করে দিয়েছি যে সবচেয়ে বড় হচ্ছে এটা, তার থেকে ছোট হচ্ছে এটা, তার চেয়ে ছোট হচ্ছে এটা, তার থেকে ছোট হচ্ছে এটা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো এবার তোমরা খেয়াল করতে হবে যে এই ভগ্নাংশগুলা কোনগুলা, ঠিক আছে। তো একটু খেয়াল করো এখানে এই ভগ্নাংশগুলো কোনগুলো দেখো। তো প্রথমে আমরা দেখো এই জায়গাতে প্রথমে 48-এরটা আনছি, তারপরে দেখো 49-এরটা আনছি, তারপরে 50-এরটা আনছি, তারপরে হচ্ছে 54-টা আনছি। এবার তোমরা মিলিয়ে দেখো তোমাদের উপরে যে প্রশ্নটা ছিল, তো 16/21 হচ্ছে প্রথমে আসবে আমাদের। তারপর দেখো 16/21 মানে হচ্ছে এই 16/21-এর এটা আমরা পেয়েছি, এটা হচ্ছে 16/21-এরটা, মানে এটা উত্তর পেয়েছি আর কি। তারপর দেখো 7/9, এটার উত্তর পেয়েছি হচ্ছে আমরা 49/63। তারপর দেখো এখানে 50/63, যেহেতু 63 একটা মৌলিক সংখ্যা তাই এটার কোনো পরিবর্তন হয় না, 50/63 50/63 রয়ে গেছে। তারপর দেখো 54/53, এটা হচ্ছে 6/7। দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্নটা যেটা, সেটাকে আমরা এই আকারে কিন্তু আমরা সেটাকে ছোট মানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। দেখো এটা কিন্তু তোমাদের প্রশ্ন, জাস্ট আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। প্রথমে আমরা দেখো আমরা ঊর্ধ্বক্রমে সাজাইছি ওই জায়গাতে আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশ করার পর ঊর্ধ্বক্রমে সাজাতে পেরেছি। তাহলে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এটা। তাহলে এই জায়গাতে দেখো আমি এইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এখানে তোমরা দেখে নিবা, ঠিক আছে। তারপর দেখো এবার এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা খ নম্বর অঙ্কটা বুঝবা। তবে এখানে পরে কী লিখে দিচ্ছি একটু খেয়াল করো, এখানে আমি পরে লিখছি অতএব প্রদত্ত ভগ্নাংশগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, যেটা আমরা এতক্ষণ পেয়েছি এই জায়গাতে, এই যে অর্থাৎ দিয়ে আমরা যেটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের এখানে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝো তাহলে অবশ্যই তোমরা 2 নম্বর অঙ্কটা মানে খ নম্বর অঙ্কটাও বুঝতে পারবা। আমি তোমাদেরকে আসলে সবগুলো অঙ্ক দিয়ে করাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তো আমি আর খ নম্বর অঙ্কটা তোমাদেরকে করাবো না, তোমরা কিন্তু এভাবেই করে নিবা যেভাবে আমি এবার তো তোমাদেরকে বুঝালাম, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে। তো তোমরা কিন্তু এগুলো পারবা। তো 4 নম্বর অঙ্কগুলোর মধ্যে একটু আসো। 4 নম্বর অঙ্কের মধ্যে কী রয়েছে, একইভাবে আমি তোমাদেরকে উপরে বলেছিলাম যে এই জায়গাতে অর্ধক্রমে সাজানোর কথা বলছে। তো দেখো এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করো, বলছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রমে সাজাও। কি বলছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজানোর কথা আমাদেরকে বলছে। অর্ধক্রম কি, আমি কিন্তু ঊর্ধ্বক্রমের কথা বলছিলাম যে ছোট থেকে বড়, আর অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট। মনে করে আমি লিখলাম 10, তারপরে আমি লিখলাম 9, তারপরে আমি লিখলাম 8, তারপরে আমি লিখলাম 7 ... এটা হচ্ছে কি, এটা হচ্ছে মানের অর্ধক্রমে সাজানো, ঠিক আছে। তাহলে বড় থেকে ছোট আর ঊর্ধ্বক্রম হলে ছোট থেকে বড়, মাথায় রাখবা, হ্যাঁ। তো একইভাবে আমরা অঙ্কগুলো করব, শুধুমাত্র আমরা ওই জায়গাতে 3 নম্বরের অঙ্কগুলো যেভাবে করছি ওই জায়গাতে আমরা কিন্তু ছোট থেকে বড় আকারে সাজাইছি, আর এখানে বড় থেকে ছোট আকারে সাজাবো। কাজ শেষ, একই কাজ কিন্তু এখানেও কিন্তু তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করতে হবে। করার পর তোমরা শুধুমাত্র ওই জায়গাতে 3 নম্বরে আমরা কী করছিলাম, ছোট থেকে বড় আকারে সাজাইছিলাম, আর তোমরা কি করবা এখানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাবা, এতটুকুই। তো দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাই, আশা করি এগুলো দেখাবো না যেহেতু এগুলো তোমরা বের করতে পারবো। প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তারপর দেখো নিচের দিকে একটু খেয়াল করো, আমরা ওই জায়গাতে 3 নম্বর অঙ্কগুলোতে কী করছিলাম, আমরা কিন্তু সেখানে ছোট থেকে বড় আকারে নিয়েছিলাম, এবার বড় থেকে ছোট আকারে আসবো। দেখো এখানে আমি লিখছি, দেখো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হচ্ছে এগুলো, এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই। দেখো আমি তোমাদেরকে উপরে বলছিলাম যে প্রত্যেকটা হর যদি একই হয় তাহলে আমাদের খুঁজতে হবে যে সংখ্যাটা বড় সেটাই হচ্ছে সবচেয়ে বড়, আর যেই সংখ্যাটা ছোট মানে যে সংখ্যার লব আর কি, লব যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে ছোট, আর লব যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে বড়। তো যেহেতু আমাদেরকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, অর্ধক্রম আকারে সাজাতে হবে, তাহলে এবার আমাদের খুঁজতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তাহলে দেখো আমরা এখানে দেখতেছি সবচেয়ে বড় হচ্ছে 147,
ঠিক আছে, যেহেতু হর কিন্তু একই, দেখো এখানে 168, এখানে 168, এখানে 168, এখানে 168, তাহলে যেহেতু হর একই তাহলে আমাদের বড় সংখ্যা হচ্ছে 147, সেটা আমরা নিয়ে নিলাম। তারপর দেখো তার চেয়ে ছোটো হচ্ছে 144, দেখো সেটাও আমরা এখানে নিয়ে নিয়েছি। তারপরে ছোটো হচ্ছে 126, তারপর আমরা এটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে 70, আমরা এটা নিয়ে নিয়েছি। তাহলে দেখো এবার আমরা কী করতে হবে, আমাদের যেহেতু আমাদেরকে বলা হয়েছে অর্ধক্রমে সাজাইতে, তাহলে আমরা বড় থেকে ছোট আকারে যাব। তাহলে সবচেয়ে বড় কোনটা, তাহলে বোঝা গেল সবচেয়ে বড় হচ্ছে এটা, তো আমরা এখানে দেখো এটা লিখেছি। তারপরে দেখো এটা এখানে আমরা গ্রেটার দেন বা বৃহত্তর চিহ্ন দিয়েছি, কারণ এটা থেকে এটা বড় হবে। হ্যাঁ, মানে যে মনে করো এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে আবার এটা বড়, এই জন্য আমরা বৃহত্তম চিহ্ন এখানে ব্যবহার করেছি। তারপর দেখো এটা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, আমরা কিন্তু সবগুলো এভাবে সিরিয়ালভাবে লিখে দিয়েছি। এবার এই যে এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে তোমাদের উপরের প্রশ্নটা, ওই প্রশ্নটা সিরিয়ালভাবে আমরা করে দিয়েছি, কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই এইটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা খ নম্বর অঙ্কটাও পারবা 4-এর। এবার আমি তোমাদের 5 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি চলে যাব। আমি কিন্তু দেখেন একদম একই অঙ্ক, এই জন্য তোমাদেরকে সবগুলো অঙ্ক আমি করে দিচ্ছি না। তো আমি এবার তোমাদের 5 নম্বরে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলোতে আমি চলে যাব। তো আমি দেখবো 5 নম্বরের মধ্যে কী আছে। তো 5 নম্বরের অঙ্কগুলো এদিকে, আমরা একটু এদিকে চলে যাই, একটু খেয়াল করো। দেখো 5 নম্বরের অঙ্কের মধ্যে আমাদেরকে কী বলা হয়েছে, যোগ করো। কী বলা হয়েছে, এখানে যোগ করতে বলা হয়েছে। এখানে বলছে আমাদেরকে যোগ করতে। আচ্ছা দেখো এখানে আছে আমাদের ভগ্নাংশটা কী আছে একটু খেয়াল করো। আমি এটাকে দুইভাবে করতে পারি, আর দুইভাবে কিন্তু আমি তোমাদের এখানে করে দিয়েছি। তো আমি তোমাদেরকে একভাবে এখন করে দিয়ে দেখাবো, তোমরা দুইভাবে করতে পারবা। একই নিয়মে আমরা উপরে কিন্তু করেছিলাম, একদম উপরে আমি তোমাদেরকে একভাবে দেখাইছি, আর এখন আরেকভাবে দেখাবো, তাহলে দুইভাবে হয়ে যাবে। আর এখানে আমি অঙ্কটাও দুইভাবে করে দিয়েছি, যেভাবে তোমাদের সহজ মনে হয় তোমরা ওইভাবেই করবা। তো দেখো আমি উপরে একভাবে দেখাইছিলাম কি, এইভাবে কিন্তু আমি উপরে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভগ্নাংশের সাথে আমার যে কোনো সংখ্যার দ্বারা আমি গুণ করতে হবে হরলবকে, তাইলে আমরা কিন্তু সমতুল ভগ্নাংশ পাই। আর সমতুল ভগ্নাংশ মানে এটাই হচ্ছে তোমাদের সমতুল ভগ্নাংশ বের করে পরে এটাকে যোগ করতে হবে আর কি। আর সংক্ষিপ্ত নিয়মটা আমি তোমাদেরকে একটু শিখাই দিই, সংক্ষিপ্ত নিয়মটা কীভাবে তোমরা করবা। তো দেখো এখানে আছে হচ্ছে আমাদের 5/8, তারপরে দেখো প্লাস, তারপর আছে দেখো 3/16, কত আছে 3/16। তাহলে আমরা কী করব, এবার এই 8 এবং 16 এর লসাগু বের করব। তাহলে আমরা 8 এবং 16 এর লসাগুটা বের করে নিই আগে। 8 এবং 16 এর লসাগুটা আমরা বের করে নিব। তাহলে দেখো আমরা এখানে 2 দ্বারা দিতে পারি, 4 দুগুণে 8, তারপর দেখো 8 দুগুণে 16, তারপর আবার 2 দ্বারা দিতে পারি, দেখো 2 দুগুণে 4, তারপরে দেখো 4 দুগুণে 8, তারপর দেখো আবার আমরা 2 দ্বারা দিতে পারি, যে আমরা আবার 2 দ্বারা দিই, তাহলে 2 একে 2, তারপর দেখো 2 দুগুণে 4, তাহলে আমরা কিন্তু 8 দিতে পারি না। এবার আমরা কী করব, এবার আমরা এটাকে গুণ করব। দেখো এখানে আমরা লিখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা লসাগু পেলাম কত, লসাগু পেলাম কিন্তু 16। তাহলে আমরা এখানে করব সমান সমান, এবার আমরা লসাগু লিখবো হচ্ছে 16। এইবার আমরা জানি হচ্ছে এই অঙ্কগুলো যখন করতে হয় তখন আমরা জানি হর দ্বারা ভাগ হয়, লব দ্বারা গুণ হয়। অথবা আমরা যে লসাগুটা এখন পেলাম এই লসাগুটাকে হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। তাহলে দেখো এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে 8, এই ভগ্নাংশের হর কত 8, এই 8 দ্বারা আমরা 16কে ভাগ করব। তাহলে 8 দুগুণে 16 আমরা কত পেলাম, আমরা পেলাম কিন্তু হচ্ছে 2। এবার কি করব, এই 2 দ্বারা আমরা লবকে গুণ করব। লব আমাদের আছে কত, লব আছে আমাদের হচ্ছে 5, তাহলে আমরা 5 দুগুণে কত পাই, 5 দুগুণে কিন্তু আমরা এখানে 10 পাই, আমরা 10 লিখে দিয়েছি। তারপর দেখো প্লাসের প্লাস আমরা দিব। এবার আবার এখানে হর হচ্ছে 16, তো 16 দ্বারা আমরা লসাগুকে ভাগ করব। তো 16 একে 16 আমরা পাই হচ্ছে 1। এবার দেখো 1 দ্বারা আমরা কী করব, লবকে গুণ করব। তাহলে 3 একে 3, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম, আমরা কিন্তু নিচে পেলাম হচ্ছে 16, উপরে পেলাম হচ্ছে 10 যোগ 3, তো সমান সমান তুমি আমি দেই একটু, দেখো সমান সমান আমি দেবো। এবার আমি নিচে যা আছে তা বসিয়ে দিব, 16, তারপর দেখো এবার হচ্ছে আমরা 10 বাই, এখানে আমরা 10 আর যোগ 3 করলে আমরা পাই হচ্ছে 13। তো এই হচ্ছে আমাদের কি, আমাদের এই হচ্ছে অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে কিন্তু তোমরা করে নিবা। আমি 2টা নিয়মে করেছি, 2টা নিয়ম কি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথম নিয়মটা হচ্ছে আমাদের, একদম প্রথম নিয়মটা হচ্ছে
এই প্রথমে আমাদের কী করতে হবে, সমতুল ভগ্নাংশ আকারে আমাদের এগুলো বের করতে হবে। সমতুল ভগ্নাংশ আকারে দুইটা ভগ্নাংশ বের করতে হবে। বের করার পর তোমরা আমি এইমাত্র যে নিয়মে করলাম ওই নিয়মটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের উত্তরটা বের হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো যে এভাবে তোমরা পারবে না, তাহলে আমি এখন যে নিয়মটা দেখালাম এই নিয়মটা হচ্ছে এই জায়গাতে সংক্ষিপ্ত পদ্ধতিতে, এটা আমি এখন তোমাদেরকে দেখিয়েছি। দেখো এই নিয়মে তোমরা অঙ্কটা করতে পারবা। আশা করি তোমরা 5-এর যে ক নম্বরের অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 5-এর যে খ নম্বরের অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি তোমাদেরকে বোঝাবো। দেখো 5-এর খ নম্বরের অঙ্কটা একদম সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। একইভাবে আমরা অঙ্কটা করব। এখন কিন্তু সমস্ত আকারে আছে। উপর আমরা দুইটা ভগ্নাংশ দেখলাম, কোনো সমস্ত আকারে ছিল না, এখন কিন্তু সমস্ত আকারে আছে। এবার সমস্ত আকারে যে হয় সেটা কিভাবে হয় সেটা একটু আমি তোমাদেরকে বুঝাই। দেখো এখানে বলা হয়েছে, এই জায়গাতে আমি এবার অঙ্কটাতে বুঝাই, আসলে লিখতে গেলে আমার মেলা সময় চলে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো এখানে আছে 6, তারপর দেখো 1/6 এখানে আছে। তো এইবার দেখো আমরা দেখতেছি এই 1, আমি একটু লিখেই দেখাই, আসলে না হলে তোমরা ভালো করে বুঝবা না। তো দেখো আমি 1 লিখলাম, তারপরে আছে 6/7। দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 একটি পূর্ণ সংখ্যা। 1 একটা পূর্ণ সংখ্যা। আর দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, 6/7 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কীভাবে? কারণ আমরা জানি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার হর বড় লব ছোট তাকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে দেখো এখানে হর হচ্ছে 7, তাহলে 7 বড় আর লব হচ্ছে 6, লব ছোট, তো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি বুঝলাম যে এটাকে পুরোটাকে যদি আমরা বলি এক নামে, তাহলে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশ কোথায় থেকে হয় বলো তো? মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ থেকে হয়। মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ থেকে হয়, এটা মাথায় রাখবা সবসময়। কারণ আমরা দেখতেছি 1 একটা পূর্ণ সংখ্যা আর 6/7 এটা একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কেন? যার হর বড় লব ছোট সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে দেখতেছি 7 হচ্ছে হর আর লব হচ্ছে 6, তাহলে এখানে 7 হর, যেহেতু হরটা বড় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যার হর ছোট লব বড়। আমরা মনে রাখবো যে প্রকৃত ভগ্নাংশ কোনটা, এটা তোমার পরীক্ষা আসতে পারে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তো যদি আমাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আমরা লিখবো যার হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের মাধ্যমে যে মিশ্র ভগ্নাংশ তৈরি হয় ওটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা পুরোটা আছে হচ্ছে মিশ্র ভগ্নাংশ 1/6। এইবার এটাকে আমরা একটা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কারণ ঠিক আছে, তাহলে এবার অপকৃত ভগ্নাংশ কীভাবে প্রকাশ করবো সেটা একটু আমি তোমাদেরকে এখন দেখাবো। কারণ অপকৃত ভগ্নাংশ প্রকাশ করার পরেই আমরা কিন্তু যোগটা করতে পারবো। তো দেখো এখানে আমাদের আছে হচ্ছে 6, দেখো এই জায়গাতে খেয়াল করো, প্রথমে আছে 6, তারপর আছে যোগ, তারপর হচ্ছে আমাদের 1/6 এই অঙ্কটা আমাদের আছে। তো আমি তো এখানে এটাকে ক্যালকুলেশন করে দেখো, 6 আমরা লিখে দিলাম, যোগ। এবার দেখো আমরা এটাকে অপকৃত ভগ্নাংশ করতে হলে আমাদের প্রথমে কী করতে হবে, 1 দ্বারা হরকে গুণ করতে হবে। তাহলে 7 একে 7, এবার এই 7 পাওয়ার পর 7 দ্বারা আমরা 6কে যোগ করব। তাহলে 7 আর 6 কত বলো তো? 7 আর 6 হচ্ছে 13। তাহলে আমরা উপরে পেলাম হচ্ছে 13 আর নিচে পেলাম হচ্ছে 7। দেখো এবার এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে এই 6-এর নিচে কিছু নাই, মানে হচ্ছে মনে মনে একটা 1 আছে। কি আছে? মনে মনে একটা 1 আছে। তাহলে এবার এটাকে আমরা কি করব, এটা কিন্তু তোমরা 1টা দিবা না, জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে আমি 1টা দিছি, তোমরা এখানে 1 দেওয়ার দরকার নেই। সমান সমান এবার যদি আমরা এটাকে করি তাহলে কি করতে পারি দেখো, এবার আমরা এই 1 এবং এই 7-এর লসাগু বের করব। তাহলে 1 এবং 7-এর লসাগু কিন্তু 7ই হয়, 7 একে 7। ঠিক আছে, যেহেতু 1 এবং তোমার 7 আছে, এই দুইটাই হচ্ছে তোমার কি, তোমার মৌলিক সংখ্যা, তাহলে এটা আমার গুণ করলে এটাই হবে। এবার দেখো আমরা কি করব, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করব। এবার দেখো আমরা যদি 1 আছে এখানে হর দ্বারা যদি আমরা 7কে ভাগ করি তাহলে আমরা 7ই পাবো, 7 একে 7 পাই। এবার 7 দ্বারা যদি আমরা 6কে ভাগ গুণ করি তাহলে 6 7 কত পাই আমরা, 6 7 আমরা পাই হচ্ছে 42। তো আমরা এখানে লিখবো হচ্ছে 42। তারপর দেখো এই যোগের যোগ আমরা এখানে দিয়ে দিব। তারপর দেখো এই 7 দ্বারা আমরা 7কে দিয়ে ভাগ করি, এই 7 দ্বারা এই ভগ্নাংশের দিকে তাকাও, এই 7 দ্বারা যদি আমরা এই হর 7কে ভাগ করি তাহলে আমরা পাই 7 একে 7, আমরা পাই হচ্ছে 1। এবার 1 দ্বারা যদি আমরা 13কে গুণ করি তাহলে আমরা 13 একে 13 পাই। তাহলে এবার দেখো আমি এটা পাইলাম এটা, এবার আমরা এটাকে যোগ 42 এবং 13 আমরা যোগ করব। তাহলে 42 13 যোগ করলে কত হয় দেখো একটু খেয়াল করো। তো আমরা নিচের 7 আছে 7 এখানে বসাই দিলাম। এবার 42 আর 13 আমরা যোগ করি, দেখো এখানে 3 আর 2 হচ্ছে
5 আমরা লিখলাম হচ্ছে 5। এবার দেখো 1 আর 4 হচ্ছে 5, আমরা লিখলাম হচ্ছে 5। তাহলে এখানে কিন্তু আমরা 55/7 পেলাম। এবার আমরা কি করব, এই 7 দ্বারা 55কে ভাগ করব। ভাগ করার পর আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো আমি এবার এটা একটু কেটে দিয়ে আমি 55/7কে ভাগ করে তোমাদেরকে দেখাই। দেখো ভাগ করলে যে সংখ্যাটা আমরা পাবো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো চলো আমরা দেখি ভাগ করে কি আছে। তো আমরা এবার এই যে আমরা উপরে যা পেলাম 55 আর হচ্ছে নিচে হচ্ছে আমরা পেয়েছি 7। আমরা 55/7 এখানে লিখে দিলাম। এবার দেখো এই 55/7 দ্বারা আমরা কী করব, মানে 55কে 7 দ্বারা আমরা ভাগ করলে যেটা পাবো সেটাই আমাদের উত্তর। তো আমরা এবার 7 দ্বারা ভাগ করে দেখো আমি এখানে 55 লিখে দিই। দেখো একদম ইজি কিন্তু। এবার দেখো 7 7 49, হ্যাঁ 7 7 49, তাহলে আমরা কিন্তু 7 7 49 পাই। এবার 7 7 49 যদি আমরা পাই তাহলে আমাদের কি হয় দেখো, 7 7 49 আমরা দিয়ে দিই, 7 8 56 হলে বেশি হয়, তাহলে আমরা 7 7 49 দিয়ে দিলাম। আমরা লিখলাম 4 10 9 49। এবার দেখো আমরা যদি 6 আছে 15 হবে কত, 9 আছে 15 হবে কত হলে, 6 হলে আমরা কত বললাম 6, হাতে আছে 1, 1 এই 4 হচ্ছে 5, 5 5 মিলে গেছে 0। তাহলে আমরা কী পাই, আমরা পাই হচ্ছে 7 সমস্ত 6/7, 6/7। তো আমরা কিন্তু এটা পাই। দেখো উত্তরটাও কিন্তু আমাদের এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, উত্তরটা হচ্ছে 7 সমস্ত 6/7। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো, খ নম্বরের অঙ্কটা। এবার আমি তোমাদের গ নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো একইভাবে কিন্তু গ নম্বরের অঙ্কটাও একটু খেয়াল করতে হবে। শুধুমাত্র একইভাবে আমরা কি করব, আমরা উপরে যেরকমভাবে খ নম্বর অঙ্কটা যেরকমভাবে এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ করেছি, এখানেও কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ আগে করে নিব। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করতে পারো, যেমন 8 8 থেকে আমি এইভাবে যেখানে আলাদা আলাদা করছি, তোমরা চাইলে এইভাবে অঙ্কটা করতে পারো। তো আমি তোমাদেরকে এই একটা নিয়ম তো রয়েছে, আমি আরেকটা নিয়মে অঙ্কটা করাবো। তো এই নিয়মটা আগে তোমাদেরকে বলে দিই। এখানে দেখো 8 সমস্ত 5/13 প্লাস 12 সমস্ত 7/26। তো দেখো এখানে কি করছে, এই সমস্ত যে আছে 8 এবং 12 এগুলো কিন্তু আমরা যোগ করে নিয়েছি আর কি। হ্যাঁ, এখানে সমস্তগুলোকে এক জায়গায় নিয়েছি দেখো, তারপর আর ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়েছি। নেওয়ার পর আমরা দেখো এটাকে যোগ করছি, যোগ করার পর আমরা পেয়েছি হচ্ছে 20। আর এটাকে আমরা কিন্তু এই 13 এবং 26-এর লসাগু বের করে অঙ্কটা করার পর আমরা এটা পেয়েছি যেটা আমরা উপরে করেছিলাম। এবার এটাকে কি করছি, আমরা এখানে আইসা ওই যে আমরা সমস্তগুলো কি করছি যোগ করছিলাম, সেই সমস্তগুলো কিন্তু এখন আমরা এখানে প্লাসের জায়গাতে আমরা সমস্ত আকারে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে এইভাবে নিয়ম, তোমরা চাইলে এইভাবেও করতে পারো। আর আমি তোমাদেরকে এখন আরেকটা নিয়ম দেখাবো, তোমরা ওই নিয়মে অঙ্কটা করতে পারো। সেটা হচ্ছে কি বলো তো, এবার আমি তোমাদেরকে একটু দেখাই। আসলে আমি তোমাদেরকে চেষ্টা করতেছি যে তোমরা খুব সহজে যাতে করে অঙ্কগুলো বুঝতে পারো, ওই জন্য আমি চেষ্টা করতেছি। আমার চেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখানে এবার আমরা কী করবো, প্রথমত অবস্থায়, কারণ আমরা জানি মিশ্র ভগ্নাংশ হয় হচ্ছে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশের মাধ্যমে। তো এইটা যখন আমরা কী করব, অপকৃত ভগ্নাংশ প্রত্যেকটাকে আমরা এখন করে নিব আগে। তো দেখো প্রথমে আমরা কী করব, এই 13 দ্বারা আমরা 8 দ্বারা 13কে আমরা গুণ করব। তো 8 দ্বারা 13কে আমরা গুণ করি। প্রথমে আমি একটু ভগ্নাংশ তো এখানে আছে, এখান থেকে আমি শুরু করি। তো দেখো এবার 8 দ্বারা 13কে যদি আমরা গুণ করি তাহলে কত হয় একটু খেয়াল করো, 13 আর হচ্ছে 8, ঠিক আছে। তো 8 দ্বারা 13কে যদি আমরা গুণ করি দেখো 3 8 24 4, হাতে আছে 2, 8 কে 8, 8 আর 2 কত, 8 আর 2 হচ্ছে 10। তাহলে আমরা পেলাম কত, 104। এবার 104-এর সাথে আমরা কী করব, এই যে 5 আছে সেটাকে আমরা যোগ করব। তাহলে আমরা পাই কত, যোগ 5 যদি আমরা দেই তাহলে আমরা পাই হচ্ছে 9। কত পাই, 109। কত পাই আমরা, 109 পাই। তাহলে আমরা কিন্তু 109 পেয়ে গেলাম। তো আমরা 109 একটু ওই জায়গাতে আমি করি, তাহলে আমরা উপরে পাইলাম কত, আমি বড় দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। তা আমরা কিন্তু এই যে এটাকে কিন্তু আমরা অপকৃত ভগ্নাংশ করতে যাই, আমরা পেয়েছি কত, 109। কত পেয়েছি, 109। আর নিচে আছে আমাদের কত, 13 আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর দেখো প্লাসের প্লাস আমরা এখন দিব। তারপরে এটাকেও দেখো আমরা 26কে 12 দ্বারা গুণ করব। তো দেখো 26 আর হচ্ছে 12। তো দেখো এবার আমরা 6 দুগুণে কত, 12 আর 2, হাতে আসে হচ্ছে 1, 2 দুগুণে 4 একে 5। তারপর আমরা এক ঘর কেটে দেব। কেটে দেওয়ার পর একটু আমি এটা দিকে আনি, কেটে দিলাম এক ঘর। কেটে দেওয়ার পর আবার আমরা এটা দ্বারা করবো 6 একে 6, তারপরে হচ্ছে 2 একে 2। এটা করার পর দেখো আমি পাইলাম হচ্ছে এখানে কত, 2। তারপরে দেখো 5 আর 6 হচ্ছে 11, 1 হাতে আসে 1, 1 আর 2 3। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে 312। আর 312-এর সাথে আমরা এই যে 7 আছে সেই 7টা আমরা যোগ করব। 7 যদি আমরা যোগ করি 312-এর সাথে তাহলে আমরা কত পাই, আমরা পাই হচ্ছে 319। তাহলে আমরা এখানে
এই জায়গাতে আমরা লিখবো উপরে 319, ঠিক আছে, 319 আমরা লিখে দিলাম। আর নিচে হচ্ছে আমাদের কত 26, আমরা কত পেলাম নিচে 26 পেলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এইবার আমি কি করব, এই 13 এবং 26, এই 13 এবং 26-এর লসাগু বের করব। তাহলে 13 এবং 26-এর লসাগুটা কীভাবে বের করব, 13 এবং 26-এর লসাগুটা এখানে আমি একটু বের করে তোমাদেরকে দেখাই। তো আছে এখানে হচ্ছে 13, তার হচ্ছে 26। তো দেখো 13 26-এর দিয়ে আমি এখানে 13 একটা কিন্তু অপকৃত ভগ্নাংশ, হ্যাঁ, মানে সরি একটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা 13 দিয়ে দিই, তাহলে 13 একে 13 পাই আমরা, এখানে কিন্তু 13 পাই। আর এখানে দেখো 13 দুগুণে 26 পাই, ঠিক আছে। এখানে যদি আমরা 13 দিই, কত দিই, এখানে যদি আমরা 13 দিই, 13 মনে করো 13 দিয়ে আমি দিই, তাহলে এখানে 13কে 13 পাই, 13 দুগুণে 26 পাই। তাহলে আমাদের কিন্তু লসাগু কিন্তু 26 হয়, 13 দুগুণে 26, ঠিক আছে। তাহলে আমরা লসাগু কত পেলাম, আমরা লসাগু কিন্তু পেলাম হচ্ছে 26, হ্যাঁ, আমি কেটে দিলাম এখানে। তাহলে আমরা এই ভগ্নাংশটাকে যেভাবে করলাম, করার পর আমরা কত পেয়েছি 26, নিচে কত পেয়েছি 26। আগে আমি ওই সংখ্যাটা একটু আনি, ওই সংখ্যাটা আবার লিখে নিতে হবে, তাহলে তোমরা বুঝবে না। তো আমরা কত পেয়েছিলাম, প্রথমটাতে আমরা পেয়েছিলাম 109, তারপরে নিচে হচ্ছে আমাদের 13, তারপর যোগ, ওই জায়গাতে আমরা পেয়েছিলাম 319, 319, আর নিচে আমাদের হচ্ছে 26। এবার দেখো আমরা 26 এবং 13 লসাগু কত পেয়েছিলাম, 26 এবং 13 লসাগু কিন্তু আমরা 26 পেয়েছি। এবার আমরা কি করব, ওই হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করব। হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে দেখো 13 দ্বারা যদি আমরা 26কে গুণ করি, তাহলে 13 দুগুণে 26 আমরা 2 পাই। এবার 2 দ্বারা আমরা কি করব, এটাকে গুণ করব, 2 দ্বারা আমরা 109কে গুণ করব। তো 109কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 218, আমরা লিখব 218। তারপর দেখো যোগের যোগ, এবার দেখো 26 একে 26, তাহলে আমরা 1 পেলাম, 1 দ্বারা আমরা 319কে 2 আমরা গুণ করি, তাহলে আমরা 319-এ পাই, 319। দেখো এই 319 আমরা পেলাম। এবার এটাকে আমরা যোগ করব, সমান সমান নিচে 26 আছে, আমরা 26 লিখে দেই। তারপর দেখো আমরা 26 লিখে দিলাম। এবার দেখো এখানে আমরা এটাকে 218 যোগ হচ্ছে 319, এটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাই, 318 এবং 219কে আমরা যোগ করি, দেখো 9 আর হচ্ছে 8, 9 আর 8 17, 17 আর 7, হাতে আছে 1, তারপর দেখো 1 আর 1 2, 2 আর 1 3, আমরা পেলাম হচ্ছে 3, তারপর দেখো এখানে আছে 3 আর এখানে আছে 2, তাহলে আমরা পেলাম হচ্ছে 5। দেখো আমরা পেলাম হচ্ছে 537/26। এবার আমরা এই 26 দ্বারা যদি 537কে ভাগ করি, তাহলেই কিন্তু আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা এই যে 20 সমস্ত যে অঙ্কটা পেয়েছি, একটু খেয়াল করো, যদি আমরা এটাকে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা 20 সমস্ত 17/26 পাবো। আশা করি তোমরা ভাগটা করে নিবা। আমার এখানে ভাগটা করতে অনেক সময় লাগবে, এই জন্য আমি আর করলাম না, তোমরা এটা করে নিবা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। একইভাবে প্রতিটা অঙ্ক একইভাবে তোমরা করবা। তারপর দেখো এই জায়গায় তো একইভাবে করবা, তোমরা সমস্তর মধ্যে নিয়ে আসবা। এই জায়গাতে একটু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো এখানে আছে 70 মিটার, তারপর বলছে 9 সমস্ত 7/10 সেন্টিমিটার। তারপর দেখো এখানে বলা হয়েছে 80 মিটার 17 সমস্ত 3/50 সেন্টিমিটার। তারপর এখানে বলছে প্লাস 40 মিটার 27 সমস্ত 9/25 সেন্টিমিটার। দেখো এখানে 3টা মিটার আছে, 3টা সেন্টিমিটার আছে। তো এবার সমাধানের দিকে যদি আমরা যাই, সমাধানের দিকে দেখো এটা কিন্তু পুরোটা উপরের অঙ্কটাই কিন্তু এটা, হ্যাঁ, এ পর্যন্ত উপরের অঙ্ক যেটা আমরা তো দেখালাম এটা হচ্ছে এটা। এবার সমাধান এখান থেকে তোমরা দেখো, এখানে কিন্তু মিটার যেগুলো আছে, আমরা মিটারটা এক জায়গায় নিয়ে এসেছি আর সেন্টিমিটারটা এক জায়গায় নিয়ে গেছি। দেখো এখানে 70 মিটার ছিল, উপরে 70 মিটার, 80 মিটার, তারপর হচ্ছে 40 মিটার। তো দেখো আমরা মিটারগুলো এখানে যোগ করেছি, প্লাস এবার আমরা কি সেন্টিমিটারগুলো আমরা এখানে যোগ করবো, যেহেতু যোগ অবস্থায় আছে, যোগ করবো কি যোগ অবস্থায় আছে। দেখো এখানে প্রথমে হচ্ছে 9 সমস্ত 7/10, আমরা লিখছি 9 সমস্ত 7/10। তারপরে দেখো যোগ কিছু, কোনো কিছুর সামনে যদি কোনো সংখ্যার সামনে যদি কিছু না থাকে, তাহলে বুঝতে হবে এটা প্লাসের সংখ্যা, তাহলে প্লাস আমরা মানে যোগ দিলাম আর কি। তারপর যোগ হচ্ছে যেটা আছে এটা, তারপর যোগ হচ্ছে যেটা আছে এটা। অতএব এক কথায় আমরা সেন্টিমিটার একদিকে নিলাম, মিটার একদিকে নিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি একটু নিচে যাই। তো আমরা যখন মিটার এবং সেন্টিমিটার এক জায়গায় দিলাম, আলাদা করলাম, এবার আমরা এখানে কিন্তু যোগ করব। এখানে আমরা যোগটা করব। এই জায়গাতে দেখো আমরা মিটারগুলো যোগ করেছি এখানে, প্লাস এবার ওই জায়গাখানে তোমরা চাইলে আমার মতো করতে পারো, আর না হয় ওই সমস্তগুলো এক জায়গাতে আইনা তোমরা বাকিগুলো লসাগু করতে পারো। তারা কিন্তু ওই নিয়মটাই
করা হয়েছে এখানে। তুমি চাইলে আমি ওই পরবর্তী যে আরেকটা নিয়ম দিছি সেই নিয়মটাও তোমরা ফলো করতে পারো। তো দেখো এবার এটা যোগ করার পর আমরা এটা যোগ করার পর পেয়েছি হচ্ছে 190। তারপর দেখো এইগুলা যোগ করার পর আমরা পেয়েছি হচ্ছে 53 সেন্টিমিটার। এটা কিন্তু সেন্টিমিটারের মধ্যে পড়ে। তারপর দেখো এখানে কিন্তু এখানে আমরা লসাগু বের করে কাজটা করছি। তুমি চাইলে কিন্তু ওই সমস্তগুলা কী করে মানে অপকৃত ভগ্নাংশ করে আমি উপরে যে অঙ্কটা দেখালাম ওইভাবে তোমরা করতে পারো এই জায়গাটা, ঠিক আছে। তো আমরা এখানে আবার দেখো এটা আমরা পেয়েছি এত মিটার, এটা যা আছে তাই আমাদের দিয়ে দিয়েছি। তারপর এটা যা আছে তা, এবার এটা ক্যালকুলেশন করে কিন্তু আমরা এটা পেয়েছি, হ্যাঁ। তারপরে দেখো এখানে দেখো 190 মিটার যোগ হচ্ছে 53 সেন্টিমিটার, আর এটা আমরা কাটাকাটিকে 2 দ্বারা দিয়ে আমরা কাটি, তাহলে দেখো এই জায়গাতে 2 দ্বারা কাটা যায়, 25 দুগুণে 50। তারপরে দেখো তোমার 27 দুগুণে 56, তাহলে আমরা কিন্তু তাই করেছি এখানে। তারপরে এটা ভাগ করার পর আমরা পেয়েছি কি দেখো 28 দুগুণে 56, সরি। এবার দেখো এই জায়গাতে আমরা 28 দুগুণে 56 পেয়েছি আর 25 দুগুণে 50 পেয়েছি। তাহলে এবার দেখো আমরা 190 মিটার রেখে দিয়েছি, তারপরে প্লাস 53 যেহেতু এটার অংশ, তাহলে দেখো এখানে আমরা পেয়েছি এই জায়গাতে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/3/25। তোমরা ভাগ করে নিবা। তাহলে এবার আমরা এই যে এটাও কিন্তু সমস্তটা আমরা যোগ করেছিলাম, তাই না? প্রত্যেকটা সমস্ত কিন্তু আমরা যোগ করে 53 পেয়েছিলাম। তাহলে 53-এর সাথে আমরা যেহেতু একও একটা সমস্ত, তাহলে আমরা 1 আর 53 যোগ করলে আমরা পাই হচ্ছে 54। তো 54 সমস্ত 3/25। তবে এই জন্য আমরা লিখছি দেখছি 190 মিটার 54 সমস্ত 3/25 সেন্টিমিটার। অতএব এটাই হচ্ছে নির্ণয় যোগফল আমাদের, যে 190 মিটার 54 সমস্ত 3/25 সেন্টিমিটার। অতএব এক কথায় কি জানো, এটা যোগ, হ্যাঁ, এগুলো যোগ। এই যোগগুলো তোমরা করে নিবা, একদম যোগ। তারপর এবার দেখো বিয়োগের ক্ষেত্রে একইভাবে একবারে যোগ আমরা যেভাবে করছি, বিয়োগটা খালি যোগের জায়গায় বিয়োগ দিয়ে আমরা অঙ্কগুলো করে নিব। তো আমি তোমাদের একবারে প্রথম অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিই। আসলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি হয়তো বা তোমাদেরকে সম্পূর্ণ অঙ্কগুলো করে দেখাতে পারতেছি না। তো দেখো এবার আমি বিয়োগেরগুলো দেখাই একবারে হুবাহুব। আমি তোমাদেরকে কী বলবো, যোগের অঙ্কগুলো যে করছো ওই জায়গাতে যোগ করছো একেবারে একই নিয়মে করবা, জাস্ট এখানে বিয়োগ করবা। এখানে কী করবা, বিয়োগ করবা। তোমরা যোগের অঙ্কগুলো দেখে যেখানে যোগ করছো একই নিয়মে করবা, করে কিন্তু এখানে কী করবা, তুমি শুধুমাত্র বিয়োগ করবা। তো দেখো এখানে আমরা কি করব, এই জায়গাতে দেখো 3/8 আসছে, একটু খেয়াল করো যে ক নম্বরের অঙ্কগুলোতে যেটা বিয়োগের অঙ্ক, এটা হচ্ছে 6 নম্বরের অঙ্কগুলো আর কি। তো এবার দেখো এখানে আছে 3/8, তারপর আছে বিয়োগ 1/7। তো এটাকে আমরা কী করবো, একইভাবে আমরা 7 এবং 8-এর লসাগু বের করবো। তো যেহেতু তোমার এখানে 7 8 56 আমরা পেয়ে গেছি, কী বা কেন, এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন লসাগু বের করলাম না। দেখো 7 একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ যেহেতু মৌলিক সংখ্যা কিন্তু 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক তার নেই। এই জন্য আমরা 7 8 56 আমরা গুণ করে ফেলেছি, গুণ করে আমরা লসাগু বের করেছি 56। একইভাবে এবার আমরা কী করবো, 56 দ্বারা আমরা ওই হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এবার 8 দ্বারা আমরা কী করবো, এখানে গুণ করবো, ভাগ করবো লসাগুকে। তাহলে দেখো এখানে 8 আছে, তাহলে 7 8 56 আমরা পাই 7। 7 দ্বারা আবার 3কে গুণ করলে আমরা পাই হচ্ছে 3 7 21। দেখো এখানে 3 দ্বারা গুণ করে দিয়ে দিছি। তারপর দেখো মাইনাসের মাইনাস, একইভাবে আমরা এই 7 দ্বারা আবার এখানে করবো 7 8 56 আমরা পাই 8। এবার 8 দ্বারা আমরা আবার 1কে গুণ করলে আমরা পাই হচ্ছে 8 কে 8। দেখো 8 কে 8 গুণ 1 দিয়ে দিছি। তারপর দেখো এবার আমরা যদি গুণ করি তাহলে কত হয়, 3 7 21 পাই। তারপরে দেখো মাইনাসের মাইনাস, 8 কে 8 পাই। তারপর নিচে 56 আছে, 56 রয়ে গেছে। এবার এটাকে আমরা 21 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমরা কত পাই, আমরা পাই হচ্ছে 13। কত পাই আমরা, 21 থেকে যখন আমরা 8 বিয়োগ করব তখন আমরা পাবো হচ্ছে 13। তাহলে এবার দেখো আমরা যে 13 পেলাম, এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। এই জন্য আমরা লিখতে পারি নির্ণয় বিয়োগফল হচ্ছে 13/56। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার খ নম্বরের অঙ্কটা একইভাবে তোমরা অপকৃত ভগ্নাংশ করে নিবা, এটা মানে ভগ্নাংশগুলো মিলাই নিবা আর কি, নিয়ে তোমরা অঙ্কটা করে ফেলবা। আমি আর এই বিয়োগের অঙ্কগুলো করবো না, যেহেতু আমি যোগের অঙ্কগুলো করে দিয়েছি তোমাদেরকে। একবারে হুবাহুব যোগের জায়গাতে তোমরা বিয়োগ করে দিলে অঙ্কগুলো হয়ে যাবে। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এবার তোমাদেরকে পরবর্তী অঙ্কগুলোতে চলে যাব। দেখো 7-এর অঙ্কগুলো দিকে খেয়াল করো। 7-এর অঙ্কের মধ্যে হচ্ছে সরল করো। এবার কি একবারে হুবাহুব, যদি তোমরা উপরের 5 এবং 6 আমি যোগ বিয়োগ করিয়েছি, এই যোগ বিয়োগগুলো যদি তোমরা বুঝো, অবশ্যই তোমরা সরলগুলা একদম ইজিভাবে করতে পারবে, ঠিক আছে। তো একেবারে সহজ ব্যাপার স্যাপার, হ্যাঁ। তো আমি তোমাদেরকে একটু
করাই দিই। তো আমি তোমাদেরকে সবচেয়ে জটিল যে একটা সরল আছে সেটা করাবো। তো যদি বড় সরলটা তোমরা পারো অবশ্যই তোমরা ছোটো ছোটোগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তো আমি ক নাম্বার করাবো না, আমি বড় একটা দেখে করাই দিচ্ছি। দেখো খ নাম্বারও আমি করাবো না, আর কয়টা আছে একটু দেখে নেই, যদি বড় না থাকে তাহলে দুইটার একটা করাই দেবো আর কি। তো আমি একটু দেখি উপরে যে আর আছে কি না, মানে আমি বড়টা করাই দিতে চাচ্ছি যাতে করে তোমরা ছোটোগুলোও করতে পারো, ঠিক আছে। তো দেখো আমি এই গ নাম্বারটা আমি করাই দিই। গ নাম্বারটা একটু বড় আছে ক এবং খ এর তুলনায়। যদি তোমরা গ নাম্বারটা পারো তাহলে কিন্তু ক এবং খ পারবা। একটু খেয়াল করো, একদম সহজভাবে আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দিব। গ নাম্বার দিয়ে খেয়াল করো, এখানে বলা হয়েছে 2/1/2 মাইনাস 4/3/5 মাইনাস বিয়োগ আর কি 11 যোগ হচ্ছে 17/7/15। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটার সমাধান কীভাবে করব, ওই একইভাবে তোমরা আমি যেটা করছিলাম যে 2 দুগুণে 4, 4 আর 1 যোগ করতে হবে তাহলে 5 হয়। এটা তোমরা করে নেবে, যে এইগুলো আমি তোমাদেরকে করে দেখাইছিলাম, আবার একটু দেখাই। ওই যে অপকৃত ভগ্নাংশে পরিণত করে। তো আমি কিন্তু এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে পরিণত করে দিয়েছি উপরে, তোমরা দেখছো। তো এই অপকৃত ভগ্নাংশ যখন আমরা করব তখন কিন্তু আমরা এই অবস্থায় ফিরে আসব, এই অবস্থাটায় ফিরে আসব। দেখো এই অবস্থায় কিন্তু আমরা ফিরে আসবো। আমরা কী পাবো, আমরা কিন্তু অপকৃত ভগ্নাংশের মধ্যে যখন আমরা করব তখন আমরা এই অবস্থানে চলে আসবো। এই যে এই অবস্থানে, হ্যাঁ, এরকম হয়ে যাবে। তারপর দেখো তাহলে আমরা পাইলাম হচ্ছে 5/2 বিয়োগের বিয়োগ 23/5 বিয়োগের বিয়োগ 11 যোগ এটা করে যা পেয়েছি 262/15। অর্থাৎ আমরা উপরে যে আমি তোমাদেরকে ওই মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে দেখাইছিলাম না, ঠিক ওইভাবে তোমরা করলে তোমরা এই লাইনটার মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এতটুকু পারবা। তো এবার আমরা কি করব, এবার আমরা কিন্তু ওই যে তোমার 2, 5 এবং 15 এর লসাগু বের করতে হবে। 2, 5, 15 এর লসাগু বের করতে হবে। আর লসাগু কীভাবে বের করতে হবে সেটাও আমি উপরে দেখিয়েছি। তারপর দেখো তাহলে 2, 5, 15 লসাগু হচ্ছে 30। কত পাই আমরা? 30। তাহলে দেখো 30। আমি এখানে আসলে এই অঙ্কগুলো যখন করছি একদম ভেঙে ভেঙে করছি যাতে করে তোমরা বুঝতে পারো, আর আমি তোমাদেরকে শর্টকাটে বোঝাচ্ছি যাতে করে তোমরা শর্টকাট নিয়মও করতে পারো। তো এবার কি করব আমরা কিন্তু এবার আমরা জানি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে এবার আমাদের এখানে আছে 2 দ্বারা দিয়ে আমরা 30কে ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 15 দুগুণে 30। এবার তার সাথে আমরা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করে আমরা 30কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 15 দুগুণে 30 পাইলাম। আমরা জানি হর দ্বারা ভাগ হয় লব দ্বারা গুণ হয়। তো হর দ্বারা ভাগ করলে আমরা 15 পেয়েছি। 15কে আমরা 5 দ্বারা যখন গুণ করব, দেখো আমরা 15 গুণ 5 দিয়ে দিছি। তাহলে আমাদের এখানে যেহেতু গুণ করতে হবে, তো আমাদের 5 দ্বারা আমরা 15কে গুণ করে আমরা পাবো হচ্ছে 75, ঠিক আছে। তো আমরা এখানে গুণ করে দেখাই দিয়েছি আর কি। তারপরে দেখো বিয়োগের বিয়োগ। এবার দেখো আবার আমি 5 দ্বারা বিয়োগের বিয়োগটা আমি এখানে দিলাম। এবার দেখো 5 দ্বারা আবার এটাকে ভাগ করবো, তাহলে 5, 6, 30 আমরা পাই হচ্ছে 6। 6 দ্বারা আমরা 23কে কী করবো, গুণ করবো, লবকে গুণ করব। তারপরে দেখো এই বিয়োগের এই বিয়োগ। তারপরে দেখো এবার একটু খেয়াল করো, যেহেতু এখানে 11 পরে একটা কি আছে, 11 পরে এখানে কিন্তু এখানে নিচে কিন্তু একটা 1 আছে, মনে মনে 11 নিচে মনে মনে একটা 1 আছে। এবার 1 দ্বারা যদি আমরা 30কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 30, ঠিক আছে। তাহলে 30 একে 30 দ্বারা 11কে আমরা গুণ করবো। দেখো 30 গুণ 11 আমরা দিয়ে দিলাম। তারপর দেখো প্লাসের প্লাস আমরা এখানে প্লাস দিয়ে দিলাম। তারপর দেখো এবার 15 আছে এখানে, এই জায়গাতে 15। এই 15 দ্বারা আমরা 30কে 2 ভাগ করি, তাহলে 15 দুগুণে 30 আমরা পাই হচ্ছে 2 দ্বারা আমরা এটাকে গুণ করবো লবকে। তো তাই আমরা করেছি। দেখো এবার দেখো আমরা এগুলো করার পর, ঠিক আছে, আমি কিন্তু এই জায়গাতে এই কলমে আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা এগুলো গুণ করার পর আমি এখানে এটাকে গুণ করে পেয়েছি হচ্ছে 75। তারপর এটাকে গুণ করার পরে পেয়েছি হচ্ছে 138। তারপর মানে চিহ্ন কিন্তু যা আছে তাই বসিয়ে দিচ্ছি। তারপর 11 আর 30কে গুণ করার পরে পেয়েছি হচ্ছে আমরা 330। তারপরে দেখো 262কে 2 দ্বারা গুণ করার পর আমরা পেয়েছি হচ্ছে 524। হ্যাঁ, এবার দেখো আমরা দুই নিচে চলে যাই, 524 আমরা পেলাম। এবার প্রত্যেকটাকে কী করব, আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। এখানে আছে 75। এই 75টা কিসের বলো তো, এই 75টা কিন্তু প্লাসের। এবার আমরা কী করছি, যোগেরগুলো যোগে আনছি। দেখো এই 75 প্লাসের আর 524 প্লাসের, এইটা আর এটা এক জায়গায় আনছি। দেখো 75 যোগ 524। তারপরে দেখো এই বিয়োগ আছে, এই জায়গাতে বিয়োগ আছে, এই বিয়োগটা আমরা এখানে দিয়েছি। এবার দেখো এখানে আছে 138, আমরা লিখছি 138। এবার দেখো এই মাইনাসে মানে এই বিয়োগে আমরা জানি বিয়োগে বিয়োগে যোগ হয়, বিয়োগে বিয়োগে কী হয়, যোগ হয়। তাহলে আমরা জানি বিয়োগে বিয়োগে যোগ হয়। তাহলে এই জায়গাতে আমি একটু তোমাদেরকে বোঝাই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস
তাহলে দেখো এক জাতীয় যেগুলো হবে সেটা মনে রাখবো, মাইনাসে মাইনাস যদি হয় তাহলে প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস হবে। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, তারপর দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এই সূত্রটা মনে রাখবা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই সূত্রটা তোমরা মনে রাখবা। তাহলে দেখো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি। তো যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে যেহেতু আমরা দেখো মাইনাস 38 আর 38 আমরা এখানে নিয়েছি, তো এখানে মাইনাস 38 আর 38 নিয়েছি। এবার দেখো এই মাইনাসটা আছে, এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়, এই মাইনাসে মাইনাসে প্লাস হলে আমরা প্লাস দিয়েছি, মানে যোগ হয় আর কি, বিয়োগে বিয়োগে যোগ হয়, তাই আমরা যোগ দিয়েছি 330 আমরা দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে আমরা যোগ করছি, 75 যোগ 524, এটাকে যোগ করে আমরা পেয়েছি হচ্ছে 599, বিয়োগের বিয়োগ আমরা এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো 138 যোগ 330 যোগ করার পর আমরা পেয়েছি 468। তাহলে আমরা 599 থেকে 468 বিয়োগ করবো এখন এখানে, নিচে 30 কিন্তু লিখে দিয়েছি। এবার আমরা বিয়োগ করে কি পাই দেখো, 599 থেকে 468 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 131, আর নিচে 30 রয়ে গেছে। এইবার 30 দ্বারা দিয়ে আমরা 331কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা 411 ভাগের 30 পেয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের মূলত উত্তর। দেখো এখানে আমি ভাগটা করে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা এই ভাগটা ভালো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের যেই বাকি অঙ্কগুলো আছে 7 নম্বর অঙ্ক, সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো দেখি 7 নম্বরের মধ্যে কী আছে, আমি আশা করি তোমরা এই অঙ্কটা পারবা। এবার 7 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলোতে আমি চলে যাব। দেখো 7 নম্বর অঙ্কটাতে কী আছে একটু খেয়াল করো। 7 নম্বরে আমি চলে যাই। আসলে অঙ্কগুলো খুব সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু অঙ্কগুলো একেবারেই সহজ। সরি, আমি 7 নম্বর অঙ্কগুলো এতক্ষণ করেছি, এবার আমি 8 নম্বর অঙ্কতে চলে যাব। 8 নম্বর অঙ্ক কী আছে একটু খেয়াল করো। 8 নম্বর থেকে অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করতে হবে তোমাদের। 8 নম্বরে বলা হয়েছে, আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 1/10 কুইন্টাল আমন, 30 সমস্ত 1/20 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তাহলে আমরা বুঝলাম কি, আজমাইন সাহেব তার জমি থেকে কী করছে, 20 সমস্ত 1/10 অংশ পাইছে হচ্ছে আমন ধান, তারপর হচ্ছে 30 সমস্ত 1/20 কুইন্টাল পাইছে হচ্ছে এরি ধান, এবং 10 সমস্ত 1/50 কুইন্টাল পেয়েছে হচ্ছে আউশ ধান। আচ্ছা, তারপর কী বলছে দেখো, তিনি তার জমি থেকে বছরে কত কুইন্টাল ধান পেলেন। এবার সে তাই এই যে পাইলো, সে আমন ধান পাইলো, তারপর হচ্ছে ইরি ধান পাইলো, আউশ ধান পেলো, তাহলে সে বছরে কত কুইন্টাল ধান পেলো, এটা আমাদেরকে বের করতে বলছে। একদম সহজ, একেবারেই সহজ। আমরা কি করব, প্রত্যেকটাকে আমরা যদি কি করে দেই, যোগ করে দেই, তাহলে সে মোট এক বছরে কতটা কত কুইন্টাল ধান পেলো সেটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এবার আমরা নিচে চলে যাই। এখানে কি বলা হয়েছে সমাধানের দিকে একটু খেয়াল করো। একদম সমাধানটা একদম ইজি। দেখো এখানে বলা হয়েছে, আজমাইন সাহেব তার জমি থেকে মোট ধান পেলেন। তাহলে মোট ধান পেলো বলতে আমরা এই যে আমন ধান পেয়েছে, আউশ ধান পেয়েছে, ইরি ধান পেয়েছে, তিনটাকে আমরা যোগ করব। তো দেখো আমরা 20 সমস্ত 1/10 কুইন্টাল যোগ 30 সমস্ত 1/20 কুইন্টাল যোগ 10 সমস্ত 1/50 কুইন্টাল। তাহলে দেখো এটা সে পাইছিল আমন ধান, এটা পাইছিল ইরি ধান, আর এটা পাইছিল আউশ ধান। তাহলে আমরা কী করলাম, এটাকে যোগ করে নিলাম। আমি তোমাদেরকে একটু এই জায়গাতে করে দেখাই জিনিসটা, যেহেতু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। হ্যাঁ, তো তোমরা ওই আগের মতোই, আমি তোমাদেরকে একটু বলি, আগের মতোই তোমরা কী করবা, ওই যে সেই অপকৃত ভগ্নাংশ, এটা কিন্তু অপকৃত মানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাও মিশ্র ভগ্নাংশ আছে, এটাও মিশ্র ভগ্নাংশ আছে। তোমরা কিন্তু কী করবা, অপকৃত ভগ্নাংশ করে নিবা। দেখো এখানে কিন্তু আমি করে দিয়েছি অপকৃত ভগ্নাংশ কীভাবে করতে হয়, এমনকি উপরে আমি অন্য আরেকটা নিয়মও বুঝিয়ে দিয়েছি। এখানে অপকৃত ভগ্নাংশ তোমরা করে নিবা। হ্যাঁ, করে নেওয়ার পর দেখো আমার এখানে কিন্তু অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে। 201 এখানে তোমার 10, তারপরে যোগ 601/20, তারপরে যোগ 501/50। তাহলে আমরা কিন্তু এখানে অপকৃত ভগ্নাংশ করে ফেলেছি। আচ্ছা, এবার আমরা কি করব, অপকৃত ভগ্নাংশ যেহেতু আমাদের হয়ে গেছে, এবার আমাদের কী করতে হবে বলো তো। এবার এই যে 10, 20, 50 এই তিনটার লসাগু আমাদের বের করতে হবে। তো লসাগুটা কীভাবে বের করতে হবে সেটা আমি উপরে দেখেছি, তারপরে আমি একটু এখানে দেখাই দিই তোমাদেরকে। এখানে আছে হচ্ছে 10, তারপরে আছে হচ্ছে 20,
তারপরে আসে হচ্ছে 50। আমরা জানি লসাগুর ক্ষেত্রে আমাদের যে কোনো দুইটাতে যেতে হবে। তো আমরা যদি এখানে 2 দ্বারা দিই দেখো, তাহলে 5 দুগুণে 10 আমরা 5 পাই। আমরা যদি এখানে 2 দ্বারা দিই তাহলে 10 দুগুণে 20 পাই। তারপর দেখো এখানে যদি আমরা 2 দ্বারা দিই 25 দুগুণে 50 পাই। ঠিক আছে, আবার আমরা যদি দিই, এবার আমরা 5 দ্বারা দিতে পারি, তাহলে 5 5 ওকে 5, 5 দুগুণে 10, 5 5কে 25। দেখো আর কিন্তু আমরা দিতে পারি না, তাহলে এবার আমরা এটাকে গুণ করে দিব। দেখো 5 দুগুণে 10, 10 ওকে 10, 10 দুগুণে 20, তারপর দেখো 5 20 100। তাহলে আমরা কত পেলাম? আমরা লসাগু কিন্তু 100 পেলাম। দেখো এখানে কিন্তু লসাগু 100 পেয়েছি। এইবার আমরা কি করব? আমরা লসাগু পেলাম কত? এখানে 100 পেলাম। এবার আমরা জানি হর দ্বারা ভাগ হয়, লব দ্বারা গুণ হয়। তাহলে হর এখানে কত আছে? এখানে হর আছে 10, 10 দ্বারা যদি আমি 100কে ভাগ করি তাহলে 10 10কে 100। তাহলে আমরা কি করব? 10 10কে 100 পেলে আমরা 10 পাইলাম। এবার 10 দ্বারা আমরা কি করব? 201কে গুণ করব। 201কে গুণ করলে আমরা পাই কত? আমরা পাই হচ্ছে এখানে 2010। কত পাই আমরা? 2010 পাই। তারপরে দেখো এই যোগের যোগ আমরা এখানে দিয়ে দিলাম, যোগের যোগ। তারপরে দেখো এবার আমরা 20 দ্বারা 100কে ভাগ করব। 20 দ্বারা 100কে ভাগ করলে আমরা জানি 4 20, 5 20 100। তাহলে আমরা 5 দ্বারা এবার আমরা কী করব? এই 601কে গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 3005। তারপরে দেখো এবার আমরা এই জায়গাতে আছি 50। 50 দ্বারা আমরা 100কে ভাগ করব। 50 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে 50 দুগুণে 100, আমরা পাই হচ্ছে 2। 2 দ্বারা আমরা কী করব? এই 501কে আমরা গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 1002। তো আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো এবার দেখো এখানে আমরা এবার প্রত্যেকটা যোগ করে দিব। দেখো 2010 যোগ 3005 যোগ 1002, এটাকে আমরা যোগ করে আমরা পেয়েছি হচ্ছে 6017, আর নিচের 100 এখানে রয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব? আমরা যদি এবার এই 100 দ্বারা 6017কে আমরা কি করি? ভাগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 60 সমস্ত 17 ভাগের 40 কুইন্টাল ধান। তাহলে কি হলো? তাহলে তিনি প্রতি বছরে কী করেন? তাহলে আমি লিখতে পারি অতএব, এখানে আমরা লিখতে পারি অতএব তিনি তার জমি থেকে এক বছরে 60 সমস্ত 17 ভাগের 100 কুইন্টাল ধান পেয়েছেন। আশা করি তোমরা 8 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর আমি তোমাদেরকে বোঝানোর জন্য মূলত খুব ইজিভাবে তোমাদের অঙ্কগুলো আমি করাচ্ছি। তো চলো আমরা এবার দেখি 9 নম্বর অঙ্কটা কী রয়েছে। 9 নম্বর অঙ্কটার দিকে আমরা এবার যাব। 9 নম্বর অঙ্কটা একইভাবে এবার কিন্তু বলা হয়েছে কি, একটু খেয়াল করো। 9 নম্বর অঙ্কটার মধ্যে যে 25 মিটার লম্বা একটি বাঁশের পাশ সমস্ত 4 ভাগের 25 মিটার কালো। তাহলে একটা বাঁশের মধ্যে মানে 25 মিটার লম্বা একটা বাঁশ, তার মধ্যে 5 সমস্ত 4 বাই 25 এটা এতটুকু মিটার হচ্ছে কালো। তারপর দেখো 7 সমস্ত 1 ভাগের 4 মিটার হচ্ছে লাল, এবং 4 সমস্ত 3 ভাগের 10 মিটার হচ্ছে হলুদ রং করা। তাইলে বাসটির কত অংশ রং করা বাকি রয়েছে? এখানে এই অঙ্কগুলো কিন্তু আমরা ক্লাস 5-এ করেছিলাম। এখানে বলা হয়েছে দেখো 25 মিটার লম্বা একটা বাসের মধ্যে 5 সমস্ত 4 ভাগের 25 মিটার হচ্ছে কালো, তারপর 7 সমস্ত 1 ভাগের 4 মিটার হচ্ছে লাল, এবং 4 সমস্ত 3 ভাগের 10 মিটার হচ্ছে হলুদ রং করা। তাহলে বাসটির কত অংশ রং করা নেই বা কত অংশ রং করা বাকি আছে, এটাই আমাদের মূলত বের করতে হবে। তাহলে আমি এবার চলে যাব আমাদের সেই সমাধানের মধ্যে। দেখো সমাধানের মধ্যে যদি আমরা আসি একবারে, আমরা এইমাত্র 8 নম্বরের অঙ্কটা যেভাবে করেছি একইভাবে কিন্তু আমরা এই অঙ্কটাও এখন করব। ঠিক আছে, তাহলে দেখো 8 নম্বর অঙ্কটার দিকে মতো আমরা এখানে করব, একটু খেয়াল করো। এখানে আমরা বাঁশের মোট রং করা হলো যে অংশগুলা, সেই অংশগুলো আমরা কী করব? বাঁশের যে অংশগুলো মোট রং করা হয়ে গেছে সেগুলোকে আমরা যোগ করব। যোগ করার পর ওই যে উপরে যেভাবে দেখাইছিলাম যে আমাদের এখানে কিন্তু এইগুলো মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপকৃত ভগ্নাংশ করে নিব। দেখো অপকৃত ভগ্নাংশ করলে আমরা এই লাইনে চলে আসবো। আর অপকৃত ভগ্নাংশ কীভাবে করতে হবে আমি উপরে তোমাদেরকে দেখিয়েছি, এই জন্য কিন্তু আমি আর এখানে দেখাচ্ছি না। তারপর দেখো এবার আমরা কী করব? এগুলোর আমরা লসাগু করব। লসাগু করার পর আমরা এটাকে আমরা জানি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তো লসাগু করার পর আমরা কী করব? হর দ্বারা ভাগ করব, প্রত্যেকটা হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করে আমরা এই সংখ্যাগুলো পাবো। দেখো আমরা হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করে আমরা পেয়েছি হচ্ছে, প্রথমটা পেয়েছি হচ্ছে 516, দ্বিতীয়টা পেয়েছি হচ্ছে 725, তৃতীয়টা পেয়েছি হচ্ছে 430। আমি কিন্তু এগুলো উপরে দেখাইছি, এই জন্য আমি এখানে দ্বিতীয়বার দেখাই আর সময়টা নষ্ট করতেছি না আর কি। তো দেখো আমরা এগুলো পেলাম, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করে আমরা এটা পেলাম। এবার দেখো এগুলো আমরা যোগ করে পেয়েছি হচ্ছে 1671 মিটার, আর নিচে 100 রয়েছে তাই 100 আমরা লিখে দিয়েছি। এবার আমরা দেখো এটা কিন্তু এই অংশটা কিন্তু মোট রং করা হয়েছে, এই অংশটা কী হয়েছে? মোট রং করা হয়েছে।
এবার আমাদেরকে বলছে যে কত অংশ রং করা বাকি আছে, এটা আমাদের বের করতে হবে। একটু নিচে যাই তাহলে। হ্যাঁ, তাহলে মোট রং করা হয়েছে কতটুকু সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। তো এবার আমরা এই 25, যেহেতু বাসটা লম্বা হচ্ছে 25 মিটার, এবার আমরা 25 মিটার থেকে যদি যতটুকু রং করা হয়েছে এই যে এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কত অংশ বাঁশ রং করা হয়নি। তাহলে আমরা কি করব, অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ বাঁশটি রং করা বাকি রইল কি 25 মিটার থেকে এত মিটার। যেহেতু আমরা দেখছি যে এই এই যে মিটারটা এত মিটার কিন্তু রং করা হয়েছে, আমরা যেটা বের করেছি। এবার 25 মিটার থেকে আমরা এটা দিয়ে বিয়োগ করে দেই, তাহলে বাকি অংশ যে অংশটা রং করা হয়নি সেটা বের হয়ে যাবে। তাহলে দেখো এবার আমরা কী করছি, একইভাবে আমরা মনে মনে 25-এর নিচে একটা 1 ধরবো। এবার 1 আর 100 দিয়ে আমরা লসাগু করি, তাহলে আমরা 100ই পাই। দেখো আমরা এখানে 100 দিয়ে দিছি। এবার আমরা ঠিক একইভাবে আমরা কী করব, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করব। একই কথা কিন্তু বারবার আসতেছে। তো দেখো আমরা মনে মনে ধরলাম 25-এর নিচে একটা 1, এবার 1 আর 100 লসাগু এত 100ই হয়। এবার আমরা কী করব, 25 দ্বারা 100কে ভাগ করব, ওই 1 দ্বারা 100কে ভাগ করব, যেহেতু একটা হর দ্বারা ভাগ হয় আমরা জানি। তো এবার হর দ্বারা যদি আমরা কী করি 100কে ভাগ করি, তাহলে 100কে 100ই পাই। এবার দেখো লব দ্বারা গুণ হবে, লব হচ্ছে আমাদের 25, তো 100 গুণ 25। দেখো এখানে আমরা 100 গুণ 25 দিয়ে দিয়েছি, এই জায়গাতে খেয়াল করো 100 গুণ 25। তারপরে দেখো এই বিয়োগের বিয়োগ। এবার আমরা 100 দ্বারা 100কে, যেহেতু এখানে হর হচ্ছে 100 দ্বারা আমরা লসাগু 100কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 1। এবার 1 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, হ্যাঁ এটাকে গুণ করি, তাহলে আমরা পাই কত, আমরা পাই হচ্ছে কিন্তু 1ই পাই, ঠিক আছে, একই সংখ্যাটা পাই। অর্থাৎ যদি আমরা দেখো 100 দ্বারা 100কে ভাগ করলে আমরা 1 পাই। এবার 1 দ্বারা আমরা যদি এই লবটাকে গুণ করি, তাহলে আমরা কি এটাই তো পাবো, এই সংখ্যাটা পাবো না, এই সংখ্যাটাই আমরা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 25 আর 100 গুণ করলে আমরা পাই হচ্ছে 2500। তারপরে দেখো বিয়োগের বিয়োগ, এই সংখ্যাটা যা আছে এই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো আমরা বিয়োগ করে কিন্তু আমরা কি পেয়েছি একটু খেয়াল করো, আমরা বিয়োগ করে পেয়েছি হচ্ছে 829, আর নিচের 100 আমরা বসিয়ে দিয়েছি। এইবার আমরা এই 829 মানে 100 দ্বারা যদি আমরা 829কে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 8/29/100। দেখো এই ভাগটা এখানে করে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি কি যে বাসটি বাকি অংশ মানে রং করা বাকি আছে হচ্ছে 8/29 মিটার রং করা বাকি রয়েছে। অথবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটাও। এবার আমি তোমাদের কি পরে যে অঙ্কটা আছে তোমাদের সেই অঙ্কটা আমি সমাধান করবো। তো পরের অঙ্কটা কী আছে আমি একটু দেখি। পরে 10 নম্বরের অঙ্কটা আছে যে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে এত গ্রাম ও এত গ্রাম স্বর্ণ পেল, তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। মানে সে যে এইটা পেয়েছে আর কতটুকু স্বর্ণ যদি তার বাবা থেকে পায়, কতটুকু স্বর্ণ তার বাবার থেকে পেলে সে কী করবে 400 গ্রাম স্বর্ণ তার হবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে বলছে আমিনা তার মা ও ভাইয়ের কাছ থেকে মোট স্বর্ণ পেল। তাহলে দেখো এটা হচ্ছে যেহেতু যথাক্রমে বলছে, এখানে প্রথমে মা আছে, তাহলে এটা মার থেকে পেয়েছে, তারপর পরে ভাই আছে, এটা ভাই থেকে পেয়েছে। আমরা বুঝলাম কি এই অংশটা পেয়েছে মা থেকে, আর এই অংশটা পেয়েছে ভাই থেকে, ঠিক আছে। তো এখানে আমি লিখছি দেখো সমাধানের মধ্যে আমিনা তার মা ও ভাইয়ের কাছ থেকে মোট স্বর্ণ পেল হচ্ছে এত যোগ এত, যেহেতু মোট স্বর্ণ পেয়েছে। এবার এটাকে একইভাবে আমরা সেই ভগ্নাংশ আকারে মানে অপকৃত ভগ্নাংশ আকারে আনবো, আনলে কিন্তু আমরা এই জায়গাতে চলে আসবো। আনার পর আমরা এই 10 এবং 5-এর লসাগু করব। লসাগু করে আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করবো। দেখো 10 এবং 5-এর লসাগু হচ্ছে 10। এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করে আমরা পাবো কি, দেখো এবার আমি এখানে তোমাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে হর হচ্ছে আমাদের 10 দ্বারা দিয়ে আমি কি করি 10কে গুণ করি, তা ভাগ করি, যেহেতু হর দ্বারা ভাগ হবে, 10 দ্বারা আমরা 10কে ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 1। এবার 1 দ্বারা দিয়ে আমরা লবকে গুণ করি, লব হচ্ছে আমাদের এত, তাহলে এতই হবে। দেখো 1 দ্বারা গুণ করলে এতই হবে। তারপর দেখো যোগের যোগ, এবার 5 আছে আমাদের লসাগু, 5 দ্বারা আমরা কি 5 আছে আমাদের হর, এখানে হর হচ্ছে 5, এই 5 দ্বারা আমরা লসাগুকে কী করবো ভাগ করবো, তাহলে 5 দুগুণে 10, তাহলে আমরা পাই হচ্ছে 2 দ্বারা আমরা লবকে গুণ করব। এবার 2 দ্বারা লবকে গুণ করলে আমরা কত পাই 986 এত গ্রাম। তো এবার দেখো এটা দুইটাকে আমরা যোগ করলে আমরা পাই হচ্ছে 2043, আর নিচে 10 ঠিক থাকবে, অর্থাৎ 2043/10 গ্রাম। তাহলে আমরা বুঝলাম কি যে আমিনা তার মা এবং ভাই থেকে কিন্তু এত গ্রাম স্বর্ণ পেয়েছে, কত
তোমার 2043/10 গ্রাম। তাহলে এবার আর কতটুকু স্বর্ণ পেলে সে 400 গ্রাম স্বর্ণ হবে, মানে তার বাবার কাছ থেকে কতটুকু স্বর্ণ পেলে তার 400 গ্রাম স্বর্ণ হবে, এখানে আমাদেরকে তাই বলা হয়েছে। তো এবার আমরা কি করব, তার বাবার যে 400 গ্রাম স্বর্ণ আছে, মানে তার যে 400 গ্রাম স্বর্ণ লাগবে, এই 400 গ্রাম স্বর্ণ থেকে যদি ভাই এবং মার স্বর্ণটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু বাবা কতটুকু স্বর্ণ দিতে হবে সেটা বের হয়ে যাবে। তো দেখো এই জন্য আমরা লিখছি এখানে, দেখো তার বাবার কাছ থেকে পেলো, মানে তার বাবা দিল তাকে 400, যেহেতু 400 গ্রাম তার স্বর্ণ হতে হবে, আর এটা কিন্তু তার মা এবং ভাইয়ের কাছ থেকে পাইছে। তাহলে কী করো, মনে মনে 4-এর নিচে একটা 1 ধরো তোমরা, যেহেতু এতক্ষণ যা বললাম যে 4-এর নিচে 1, 2 আমরা ধরি, তাহলে আমরা কী করব, 1 এবং 10 লসাগু 10ই হয়। এবার আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করব। দেখো এখানে আমরা 1 পেয়েছি, তাই না, 400-এর নিচে একটা 1 ধরছি। এবার 1 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে আমরা 10ই পাই। 10 দ্বারা যদি আমরা 400কে গুণ করি তাহলে আমরা 4000 পাই। মাইনাস আর মাইনাস, মানে বিয়োগের বিয়োগ। বা 10 দ্বারা 10কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 1 পাই। 1 দ্বারা যদি আমরা 2043কে গুণ করি তাহলে আমরা কিন্তু 2043 পাই। তো দেখো আমরা তাই লিখেছি। এবার দেখো আমরা 4000 থেকে যদি আমরা 2043 বিয়োগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 1956, অতএব 56/10, 10 আর 10 কিন্তু নিচে ঠিক থাকবে, এত গ্রাম। অতএব একটা জিনিস খেয়াল করো, এই যে স্বর্ণটা আমরা এখন বের করলাম, এইটাই কিন্তু তার বাবা কিন্তু তাকে দিয়েছে আর কি। এই যে এটা এই খেয়াল করো, এখানে এই যে 1956/10 গ্রাম, অথবা এটাকে যদি তোমরা 10 দ্বারা ভাগ করো 1956কে, তাহলে তোমরা পাবা হচ্ছে 195 সমস্ত 7/10, অর্থাৎ 195 সমস্ত 7/10 গ্রাম স্বর্ণ তার বাবা তাকে দিয়েছে আর কি। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের যে 11 নম্বর অঙ্কটা আছে সেটা আমি তোমাদের সমাধান করব। তো 11 নম্বর অঙ্কটা আমাদের উপরে, আমি এই জায়গাতে চলে যাই। 11 নম্বর অঙ্কের মধ্যে একদম ইজি 11 নম্বর অঙ্কটা কী আছে সেটা আমরা একটু দেখব। দেখো 11 নম্বর অঙ্কটা আমাদেরকে বলা হয়েছে, এটা কিন্তু একটা সৃজনশীল অঙ্ক, একটু মনোযোগ তো অবশ্যই দিতে হবে যেহেতু সৃজনশীল। এখানে বলছে দেখো, জাবিদ অতিক্রান্ত মোট পথের এত অংশ হচ্ছে রিকশায় গেছে, আবার এত অংশ সাইকেলে গেছে, তারপর এত অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। আমরা কি বুঝলাম, যে জাবিদ যে এক জায়গায় সে গেছে আর কি, যাওয়ার পথে সে ওই পথটা সে কীভাবে গেছে সেটা এখানে মূলত বর্ণনা দেওয়া হয়েছে। এখানে বলছে যে 3/10 অংশ সে রিকশায় গেছে, তারপর 2/5 অংশ সে সাইকেলে গেছে, তারপর 1/5 অংশ সে হেঁটে গেছে, অবশিষ্ট 2 কিলোমিটার সে ঘোড়ার গাড়ি দিয়ে গেছে। এখানে বলছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। তাহলে সে যে রিক্সা এবং সাইকেলে গেছে ওইটাকে যদি আমরা গড় হিসাব করি তাহলে 5 মিনিট সময় লাগে। কয় মিনিট? 5 মিনিট। তো এখন আমাদেরকে প্রশ্ন করছে, দেখো যে 3/10, তারপর হচ্ছে কমা 2/5 ও 1/5কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আমি আশা করি মানের ঊর্ধ্বক্রমে অঙ্কগুলো আমি উপরে করে দিয়েছি, তোমরা সেগুলা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবা। সেটাকে কী করতে হবে সেটা আমি তোমাদেরকে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। আর তোমরা তো উপরে দেখে এসেছো 2 নম্বরের অঙ্কগুলা, যে কীভাবে মানের 3 এবং 4 নম্বরের অঙ্কগুলো কীভাবে মানের ঊর্ধ্বক্রমে এবং অর্ধক্রমে সাজাতে হবে। দেখো প্রথমে আমরা কী করব, এটা ওই আগের অঙ্কগুলোর মতো আমরা এখানে করব, করার পর আমরা অর্ধক্রমে সাজাবো। এটা আমি তোমাদেরকে আর করে দেবো না, এটা কিন্তু আমি উপরে এই সমস্ত অঙ্ক করে দিয়েছি। এবার দেখো আমাদেরকে খ নম্বরে কী বলা হয়েছে সেটাই একটু আমার দেখতে হবে। খ নম্বরে আমাদেরকে বলা হয়েছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত। তাই তো চলো দেখি খ নম্বরের মধ্যে আমরা চলে যাই একদম সহজভাবে। তো আমরা জানি হচ্ছে সে যে অতিক্রান্ত গেছে, সে যে গেছে মানে সে কতটুকু গেছে, কতটুকু অংশ গেছিল সেটা কিন্তু আমরা জানি না, মানে কতটুকু পথ সে গেছে। এজন্য আমরা লিখছি, দেখো একটু খেয়াল করো, এখানে আমরা লিখছি হচ্ছে যে মোট পথ এক অংশ। আমরা লিখে নিয়েছি কি যে মোট পথ হচ্ছে 1 অংশ। এবার সে ঘোড়ায় গাড়িতে কত অংশ গেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ঘোড়ায় গাড়ির থেকে আমরা কী করব, যেহেতু সে ঘোড়ায় গাড়িতে গেছে সেটা আমরা ঘোড়া গাড়ির টাকা আমরা বের করব। তাহলে আমরা কী করতে হবে, প্রতিটা অংশ যেগুলো সে রিক্সায় গেছে, সাইকেলে গেছে, হেঁটে গেছে, ওইগুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে মোট অংশ ছিল আমাদের 1, তাই না, মোট পথ ছিল হচ্ছে 1 অংশ। মোট পথ এটা আমরা মানে ধরে নিলাম যে মোট পথ হচ্ছে তার 1 অংশ। তাহলে সে রিক্সায় গেছে হচ্ছে এই 3/10 অংশ,
যেহেতু আমরা ঘোড়ার গাড়ির গতিটা বের করবো যে সে ঘোড়ার গাড়িতে কতটুকু সময় অতিক্রম করছে, হ্যাঁ, ঘোড়ার গাড়িতে সে কতটুকু জায়গা গেছে সেটা আমরা বের করবো। এই জন্য আমরা প্রত্যেকটা বিয়োগ করব, রিক্সায় যাওয়ারটা বিয়োগ করব, তারপরে সাইকেলে যাওয়ারটা বিয়োগ করব, পায়ে হাঁটা যাওয়ারটা বিয়োগ করব। তো দেখো আমরা প্রত্যেকটা বিয়োগ আকারে আকারে দিয়ে দিয়েছি প্রতিটা অংশ, যেমন এটা গেছে রিক্সায়, এটা গেছে সাইকেলে, এটা গেছে পায়ে হেঁটে। তো এগুলো আমরা কিন্তু বিয়োগ করে দিছি। এবার আমরা কি করব, ঠিক আগের মতো আমরা ওই যে লসাগুগুলো আছে মানে হরগুলো আছে এগুলোর লসাগু আমরা বের করি। এটার নিচে আমরা মনে মনে একটা 1 ধরবো। তো 1, 10, 5, 5 এই সবগুলোর লসাগু কত? 10। ঠিক আছে, এবার আমরা হর দ্বারা বা লব দ্বারা করতে হলে দেখো এখানে এই 1-এর নিচে মনে মনে একটা 1 আছে। তো 1 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে আমরা 10 পাই, 10 দ্বারা 1কে গুণ করলে আমরা 10 পাই। তারপরে দেখো বিয়োগের বিয়োগ আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে 10 আছে, 10 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে আমরা 1 পাই, 1 দ্বারা যদি আমরা 3কে গুণ করি তাহলে আমরা 3 পাই। তারপরে দেখো বিয়োগের বিয়োগ আমরা দিয়ে দিলাম। এবার দেখো এই 5 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে আমরা 5 দুগুণে 10 পাই, 2 পাই, হ্যাঁ। তাহলে 2 দ্বারা আমরা 2কে গুণ করলে আমরা পাই হচ্ছে 4 পাই। তারপরে দেখো এই জায়গাতে বিয়োগের বিয়োগ দিয়ে দিলাম। এবার এই 5 দ্বারা যদি আমরা এই 10কে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2, যেহেতু 5 দুগুণে 10। 2 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 2 একে 2। অর্থাৎ এক কথায় হর দ্বারা লসাগুকে কী করা হবে? ভাগ করা হবে। আর ওই যে ফলটা আমরা ভাগ করার পর যে ফলটা পাবো ওই ফলটা দ্বারা আমরা কী করব? লবকে গুণ করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখো এই জায়গাতে 10 আছে। এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/10। আমি আশা করি এটা একদম সহজ একটা ক্যালকুলেশন, তোমরা এটা পারবা। হ্যাঁ, আমি আর এখানে সময় নষ্ট করবো না। তারপর একটু বলে দিই, তোমরা অনেক হয়তো বা চিন্তায় থাকতে পারো। দেখো এই জায়গাতে মাইনাস আছে, তাই না? প্রথমে 10 মনে করো 10 হয়ে গেছে, তুমি তোমাদেরকে লিখে দেখাই। তো দেখো এই জায়গাতে মনে করো আমি লিখলাম হচ্ছে উপরে 10 রয়ে গেছে, আমি এই লাইনের পরে কিন্তু লিখতেছি। হ্যাঁ, তো 10 রয়ে গেল মনে করো, আমি এবার বিয়োগ দিলাম। এবার দেখো এবার এই জায়গাতে দেখো একটা বিয়োগ আছে, এখানে একটা বিয়োগ আছে। তো আমরা জানি বিয়োগে বিয়োগে যোগ হয়। তো আমরা যোগ করলাম, যোগ করলে হয় 3 আর 4 7। তো এই 7টা কিসের পাইলাম আমরা? মাইনাসের 7 পাইলাম, যেহেতু প্রত্যেকটা 2টা বিয়োগ ছিল। তাহলে বিয়োগের 7 পেলাম। আবার আছে 2, তাহলে দেখো -2 2 থাকে। তাহলে বিয়োগে বিয়োগে কী হয়? বিয়োগে বিয়োগে যোগ হয়। তাহলে 7 আর 2 কত? 7 আর 2 হচ্ছে আমাদের 9। তাহলে দেখো এটাও কিন্তু বিয়োগের, যেহেতু 9 তো -9 অর্থাৎ বিয়োগ 9। এবার দেখো নিচের 10-এর 10 রয়ে গেল। এবার যদি আমরা 10 থেকে 9 বিয়োগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে 1/10। দেখো এখানে কিন্তু আমরা 1/10 অংশ পেয়েছি। আশা করি তোমরা এই অঙ্কটা এতটুকু বুঝছো। এবার দেখো আমরা কিন্তু এখানে এটা পেয়েছি, তাই না? এবার আমরা এটা পাওয়ার পর এবার আমরা এখানে লিখতে পারি যে এখন 1/10 অংশ সমান হচ্ছে 2 কিলোমিটার। কেন 2 কিলোমিটার? কারণ এটা কিন্তু আমরা ঘোড়ার কত অংশ সে গেছে সেটা কিন্তু আমরা পেয়েছি। আর সে কিন্তু ঘোড়ার গাড়িতে 2 কিলোমিটার গেছিলো, তোমরা উদ্দীপকে দেখবা। আর আমরা বের করছি সে ঘোড়ার গাড়িতে এতটুকু গেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি কি? দেখো এটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ 1 অংশ সমান সমান আমরা লিখতে পারি 2, তারপর হচ্ছে 1/10। কেন লিখতে পারি? কারণ দুইটা একই অংশ। ঠিক আছে, এটাও ঘোড়া এটাও ঘোড়া। তাহলে এবার যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে আমরা কী পাই? দেখো 2 আমরা লিখলাম। যদি আমরা জানি ভাগ অবস্থায় যখন ভাগ অবস্থা থেকে যখন গুণ অবস্থায় নেওয়া হয় তখন সেটা উল্টে যায়। তো দেখো এখানে এটা ভাগ অবস্থায় আছে, তো আমরা গুণ অবস্থায় দিয়ে দিই তাহলে 10 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে। তাহলে দেখো এবার এখানে কিন্তু মনে মনে একটা 1 আমরা ধরতে পারি। এবার দেখো তাহলে কি হয়, এখানে যেহেতু এটা হলো তাহলে আমরা এবার কি করতে পারি? এবার আমটাকে গুণ করব। দেখো 1 1 গুণ করলে 1ই হয়, আর 10 দুগুণে 20 হয়। তাহলে 1-এর কোনো খানা নেই, মানে কোনো দাম নেই আর কি। এখানে 10 দুগুণে 20 আমরা পেয়ে গেলাম। তো উত্তরটা দেখো কিন্তু আমরা 20-এ পেয়েছি। এখানে উত্তরটা না, সরি, এখানে জাস্ট একটু 20 কিলোমিটার পেয়েছে, অর্থাৎ সে 20 কিলোমিটার কিন্তু ঘোড়ার গাড়িতে গেছে। হ্যাঁ, তাহলে মোট দূরত্ব তার কত ছিল? মোট দূরত্ব কিন্তু তার 20 কিলোমিটার ছিল। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার দেখো গ নম্বরের মধ্যে কি বলা হয়েছে, আমি আর উপরে যাব না। গ নম্বরে আমরা দেখো আমরা এই জায়গাতে পেয়েছি হচ্ছে মোট পথের দূরত্ব 20 কিলোমিটার, এটা আমরা উত্তর পেয়ে গেলাম খ নম্বরেরটা। এবার দেখো খ হতে পাই মোট পথের দূরত্ব 20 কিলোমিটার। এবার সে রিক্সায়, দেখো রিক্সায় যায় হচ্ছে কত? যেহেতু মোট পথের দূরত্ব, তাহলে রিক্সায় যায় কতটুকু সেটা আমি একটু তোমাদেরকে একটু বের করে দেখাই। এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, রিক্সায় সে কতটুকু যায় সেটা আমি একটু বের করে দেখাই। তো দেখো 20 মোট হচ্ছে 20 কিলোমিটার। তাহলে সে রিক্সায় গেছে হচ্ছে কত? রিক্সায় গেছে হচ্ছে সে 3/10।
ঠিক আছে। তাইলে এবার আমরা এটাকে কাটাকাটি করতে পারি। দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে মনে করো এটার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এবার যদি কাটাকাটি করি দেখো এখানে 10 দুগুণে আমরা 20 পাই। ঠিক আছে, আমরা 2 পাই। এবার 2 দ্বারা আমরা এটাকে গুণ করলে আমরা পাই হচ্ছে 6 কিলোমিটার। তাহলে সে রিক্সায় গেছে 6 কিলোমিটার। তারপর দেখো আমরা কিন্তু মোট থেকে বের করছি, সে মোট অতিক্রান্ত পথ ছিল তার 20 কিলোমিটার। তাহলে সে রিক্সায় গেছে কত? রিক্সায় গেছে হচ্ছে সে 6 কিলোমিটার। এবার দেখো সাইকেলে কতটুকু গেছে, খেয়াল করো সাইকেলে গেছে হচ্ছে সে আমরা একইভাবে আবার 20, তারপরে হচ্ছে গুণ সাইকেলে হচ্ছে 2/5 গেছে। ঠিক আছে, তো এবার আমাদের এটা কাটাকাটি করি, তাহলে দেখো 4 × 5 = 20, তারপরে দেখো 4 দুগুণে 8, তাহলে আমার পাই হচ্ছে 8 কিলোমিটার। তাহলে সে সাইকেলে গেছে 8 কিলোমিটার। তাহলে সে রিক্সায় গেলে হচ্ছে 10 কিলোমিটার, সাইকেলে গেছে হচ্ছে 8 কিলোমিটার। তো এই জন্য আমরা লিখছি দেখো অতএব রিক্সা ও সাইকেলে যায় 6 + 8 যোগ হচ্ছে 14 কিলোমিটার। অতএব রিক্সা ও সাইকেলে যেতে মোট সময় লাগে তার সময় লাগে, এখানে কিন্তু সময়ের কথা বলছে, তাহলে সে 14 কিলোমিটার গেছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি 14 × 5। হ্যাঁ, তাহলে হচ্ছে 5 × 14 = 70। তাহলে আমি আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে তোমাদের এই অঙ্কগুলো আমি তোমাদেরকে বুঝালাম, এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।